একটা করে করি। সমস্যা থাকলে বলবেন সবাই, হ্যাঁ, ক্লাস এগুলা রেসপন্স করবেন। আমরা স্লাইড শো শুরু থেকে দিয়ে দিই। তো প্রথমেই এরা বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি। তো এটা সহজ কথা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। হ্যাঁ, তার মানে হচ্ছে এটাকে আমরা সহজে লিখতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ। হ্যাঁ, তো এই সূত্র সবাই জানেন, এটা তেমন কোনো জটিল কিছু না। স্ক্রিন তো ফুল দেখা যাচ্ছে না, দেখা তো যাওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা। হুম, এরপরে আসি। বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এ হয় আর প্রস্থ যদি বি হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত। তো এইটা আপনার মনে না থাকলে এটা বুঝে নিলে আপনার সহজে মনে থাকবে। দেখেন, এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, তাহলে আমরা একটা কর্ণ যদি এখান থেকে ধরেন একটা কর্ণ আঁকাই, হ্যাঁ, এটা একটা কর্ণ, তাহলে এখানে পিথাগোরাসের সূত্র অনুসারে এটা এ, এটা হচ্ছে বি, তাই না? আর এখানে তো 90 ডিগ্রি হবে। তো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কর্ণ বের করতে চাচ্ছি, ধরেন এইটার মানটা বের করতে চাচ্ছি। তাহলে কি হবে, আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে এটা তো অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে সি এর মানটা হচ্ছে √, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে আমরা সহজ কথায় বলতে পারি কর্ণটা হচ্ছে আপনার এ স্কয়ার আর বি স্কয়ারের রুট করলে হবে। এইটা হচ্ছে আপনার কি, এই মানে আয়তকার ক্ষেত্রের কর্ণ। হ্যাঁ, √, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এতে দৈর্ঘ্য, বিতে হচ্ছে প্রস্থ। আচ্ছা, গেল। এরপরটাতে যাই। বলছে একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গ মিটার, প্রস্থ 16 মিটার হলে পরিসীমা কত। তো পরিসীমা আবার কি জিনিস? পরিসীমা মানে হচ্ছে, এটা ধরেন আমাদের যদি একটা আয়তকার ক্ষেত্র হয়, তো এই আয়তকার ক্ষেত্রের এইটা ধরেন এ হলে এটাও তো এই হবে, অপোজিট, এটা বি হলে এটাও বি হবে। তাহলে আমাদের পরিসীমা কত হবে? পরিসীমা হচ্ছে এই দুইটা, ধরেন এই দুইটা এ আর দুইটা বি, তাহলে আমরা বলতে পারি 2a+। এইগুলো কিন্তু সব মিটারে হবে, যখন গুণ অবস্থায় না থাকবে তখন মিটার বা একক বা সেন্টিমিটার যাই হোক। আপনার বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার মানে এরকম আর কি, মানে হবে না, কারণ ক্ষেত্রফল না হলে কিন্তু হচ্ছে বর্গ মিটার বা ইয়েতে যাবে না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। হুম। তো এটা গেল পরিসীমা। তাহলে এখানে আমাদের বলছে ক্ষেত্রফল হচ্ছে 400। তার মানে আমরা যদি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে হবে এটা 400, তাই না? তাহলে এখানে দৈর্ঘ্যটা দেওয়া নাই, প্রস্থ দেওয়া আছে 16। তাহলে এখানে 400-কে আপনি হচ্ছে 16 দিয়ে ভাগ করলেই দৈর্ঘ্যটা পেয়ে যাবেন, 400 ভাগ হচ্ছে 16, তাই না? তাহলে এখানে হচ্ছে আপনার, হ্যাঁ, 4 দিয়ে কাটলে এটা 4, এটা 100, তাহলে 25। এখন আপনার 25 হচ্ছে দৈর্ঘ্য, তাই না? তাহলে এখানে আমরা যদি পরিসীমা বের করতে বলি, তাহলে 2 × 25 হচ্ছে দৈর্ঘ্য আর 16 হচ্ছে প্রস্থ। তাহলে 41, 41 দোকানে 82, 82 কি, মিটার। 82 কিন্তু মিটার। হ্যাঁ, আচ্ছা, ওকে। পরেরটাতে চলে যাই। বলছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 24 একর, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2 হলে এই জমির পরিসীমা কত। ঠিক আছে, 3:2 মানে আপনার, তাহলে এটা হচ্ছে একটা 3x আর একটা হচ্ছে কি 2x। এই দুইটা গুণ করলে ক্ষেত্রফল হবে 24, আর হচ্ছে আপনার আহ এওর, এওর মানে হচ্ছে আমাদের এই যে আহ, এটা মিটারের সাথে আপনার এওরের একটা সম্পর্ক আছে। ঠিক আছে, ওই ওই সম্পর্কটা, মানে এওর এওর হচ্ছে আমরা আবার অনেক সময় উম, ওই যে ইয়েটা বলি কি জানি, একর বলি। হ্যাঁ, একর আর এওর এর মধ্যে মনে হয় একটু মানে পার্থক্য আছে। হ্যাঁ, আমি যতদূর জানি এওর জিনিসটা হচ্ছে ব্রিটিশ মানে প্যারামিটার। তো যাক, এটা হচ্ছে 100 বর্গমিটার হয় আর কি, এক এক এওরে 100 বর্গমিটার হয়। তাহলে এটাকে আপনি যদি 100 দিয়ে গুণ করেন, তাহলে 2400 বর্গমিটার। তাহলে এটা x² = 400 হচ্ছে। তাহলে এক্স এর মান হচ্ছে 20।
এখন আমাদের বলছে পরিসীমা কত, তাহলে পরিসীমা হচ্ছে 2 × 3x + 2x, দৈর্ঘ্য আর প্রস্থ, তাই না? তাহলে 10x, তাহলে 10x সমান সমান 10 × 20, অর্থাৎ হচ্ছে 200 মিটার হচ্ছে পরিসীমা। ঠিক আছে, এই বুঝতে পারছেন সবাই? এটা কনফিউশন হলে বলবেন, হ্যাঁ। মানে এখানে কিন্তু পরীক্ষার হলে আমাদের একটা জিনিস কনফিউশন করে ফেলে, আমি এটা একটু বলছি আপনাদের। এওর আর একর কিন্তু এক না। মানে আমরা হচ্ছে এওর এর ব্যবহার করি, এটা এওর, এটা হচ্ছে একর। যখন আমরা এটা মিটারে কনভার্ট করব, ধরেন 1 এওর হলে 100 বর্গ মিটার হবে। মানে এটা আমার ভুলও হতে পারে, আমি এক্সাক্ট না, তবে এরকম হতে পারে। আমার মনে হচ্ছে এটাই হবে, কারণ আমি অনেকদিন আগে দেখছিলাম। এক একরটা হবে কত? একরটা হবে হচ্ছে আমার জানা মতে 4046 সামথিং। এখন কত হবে, যাই হোক একটা কিছু হবে, এই পয়েন্টের পরে কিছু আছে, এত বর্গমিটার। বুঝতে পারছেন? তাহলে এই বর্গমিটারে যদি আপনি কনভার্ট করেন, তাহলে এওর আর একর কিন্তু এক না। এটা একটু মাথায় নিয়ে কাজটা করতে হবে, হ্যাঁ। এখানে আমাদের কিন্তু এওরেরটা বলছে, একরেরটা না। হুম। একরের হিসাব 4046-এর পরে সামথিং হয় একটু, দুই এক ঘর আপনি ধরেন 5 6 বা 7 8 ধরেন, একটু বড় করে নিলেন, 9 নিয়ে নিলেন, বা যাই হোক একটা পয়েন্ট নিয়ে নিলেন, এরপরে যে কোনো একটা পয়েন্ট নিলেন, এই আগের টুক ঠিক থাকলে অঙ্ক মিলে। ঠিক আছে। আচ্ছা, এরপরটাতে যাই। বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 হলে ঘরটির দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ, তাই না? তাহলে বলছে প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য হবে x+4। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে এটা? এটা পরিসীমা যদি আমরা বের করি তাহলে কত হবে? পরিসীমা হচ্ছে 32, তার মানে কি এই দুইটা যোগ করে দ্বিগুণ করতে হবে, মানে এক্স আর এক্স, 2x+4, এটা দ্বিগুণ করলে হবে হচ্ছে 32। এটাই তো পরিসীমা, তাই না? তাহলে এখানে 2x+4 হচ্ছে 16। তার মানে এক্স এর মান হচ্ছে 12কে 2 দিয়ে ভাগ করলে 6। এখন বলছে দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 6 + 4, অর্থাৎ হচ্ছে 10। হুম। আচ্ছা, এরপরটাতে চলে যায়। হ্যাঁ, এটার ওইটা একই অঙ্ক। আহ, এইটা পারবেন করতে। আহ, এইটাতে আসি। বলছে একটা আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 3 ভাগের 2 ভাগ। হ্যাঁ, তার মানে হচ্ছে ধরেন আপনার দৈর্ঘ্য হচ্ছে, যদি 3x হয়, তাহলে প্রস্থ হবে 2x, মানে 3 ভাগের 2 ভাগ। এখন তাদের পরিসীমা হচ্ছে 40। পরিসীমা মানে কি, 2 × 3x + 2x, এটা সমান সমান হচ্ছে 40। তাহলে এটা হচ্ছে 10x সমান সমান 40, তার মানে x এর মান হচ্ছে কত, 4। এখন বলছে ক্ষেত্রফল কত, তাহলে আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ গুণ করতে হবে, তাই না? তাহলে 6x হোল স্কোয়ার, তাহলে 6 × 4 হোল স্কোয়ার, তাহলে 96 বর্গমিটার। এবার কিন্তু বর্গমিটার, হ্যাঁ। ঠিক আছে, এবার কিন্তু শুধু মিটার না, এটা হচ্ছে বর্গমিটার। এই সবাই কি বুঝতে পারছেন? আপনাদের কনফিউশন হলে কিন্তু বলবেন এগুলা। আচ্ছা, পরেরটাতে চলে যাই তাহলে। আহ পরেরটাতে কি বলছে আমাদের? একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:1, আর পরিসীমা 200 হলে ক্ষেত্রফল কত? এটা আর করার দরকার নাই মনে হচ্ছে আমার, এটা আপনারা পারবেন না আমার বিশ্বাস, হ্যাঁ। তারপরে আসি, আহ এইটাও একই ঘটনা। এইটাতে আসি, বলছে যে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ।
ক্ষেত্রফল যদি 96 বর্গমিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তার মানে আপনার হচ্ছে দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ। তাহলে প্রস্থ যদি ধরেন 2x ধরি আমি, 2x, তাহলে এটা হবে হচ্ছে 3x, কারণ হচ্ছে 1.5 গুণ করলে 3x হবে। এটা মিটার, এটা মিটার। তাহলে ক্ষেত্রফল আপনার হচ্ছে এখানে 6x², এটা সমান সমান 96। তাহলে x² সমান সমান হচ্ছে আপনার এটা 16, x এর মান হচ্ছে 4। বলছে দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x, 3 × 4 অর্থাৎ হচ্ছে 12। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি পরেরটাতে। বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এটা পরীক্ষায় খুব রিপিটেড প্রশ্ন, প্রচুর পরীক্ষাতে আসে, আপনারা পারেনও এটা সবাই। আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের দ্বিগুণ। হ্যাঁ, তার মানে আমরা যদি এখানে হচ্ছে দৈর্ঘ্য আর হচ্ছে বিস্তার, বিস্তার মানে হচ্ছে প্রস্থ। হ্যাঁ, বিস্তার বলতে আমরা বিস্তার অথবা প্রস্থ লিখে রাখি, তাহলে সুবিধা হবে। প্রস্থ। তাহলে এই দৈর্ঘ্যটা বিস্তারের দ্বিগুণ। তার মানে ধরেন এটা যদি আপনার এক্স হয়, তাহলে এটা হবে হচ্ছে 2x। ওকে, এটা মিটার কিন্তু সবগুলো। হ্যাঁ, কারণ ওখানে বর্গ মিটার যেহেতু আছে, এটা মিটার। এখন আমাদের বলছে যে দেখেন এখানে আমাদের ক্ষেত্রফল কত হবে? তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? তাহলে এটা হবে 2x², এত বর্গ মিটার। এটা কিন্তু বর্গ মিটার। হ্যাঁ, আর বলছে পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 2x, আর একটা x যোগ করলে 3x, তার দ্বিগুণ মানে 6x, 6x মিটার। এখন আমাদের প্রশ্ন মতে দেওয়া আছে হচ্ছে 2x² সমান সমান 512। তাহলে x² সমান সমান হচ্ছে 256। তাহলে x এর মানটা হবে 16। হুম, এখন বলছে পরিসীমা কত? তাহলে 6 × 16, তার মানে 96, 96 মিটার হচ্ছে আমাদের পরিসীমা। ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছেন সবাই? এটা কিন্তু খুবই আসে পরীক্ষায়, কারো যদি কোনো কনফিউশন থাকে এখনো বলতে পারেন। হিউজ পরিমাণে কিন্তু এটা আসে। আচ্ছা, এটা মানে যে কোনো পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে চলে আসি পরেরটাতে। একটা আয়তকার আহ, হচ্ছে ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 আর প্রস্থ হচ্ছে 10 মিটার হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, দৈর্ঘ্য বের করলে ক্ষেত্রফল বের করা যাবে, কোনো সমস্যা নাই। প্রথমে আসছি কর্ণের কথা। কর্ণ হচ্ছে এখানে আপনার কর্ণ বলতে আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য যদি এ হয় তাহলে a², আর প্রস্থ যদি বি হয় তাহলে b²। তাহলে প্রস্থ তো দেওয়াই আছে 10, এটা হোল স্কয়ার সমান সমান হচ্ছে কি 15। ওকে, তাহলে বা এখান থেকে আমরা এটা a² সমান সমান না, এটা রুটটা আগে তুলে দিব। হ্যাঁ, রুটটা তুলে দিলে a² প্লাস 10², এটা হবে হচ্ছে 15²। তাহলে বা এখানে হচ্ছে a², তাহলে 15 15 225, তাই না? আর 10 10 কত হচ্ছে? 100। তাহলে 100 যদি আমরা বাদ দিই 225 থেকে, তাহলে a² এর মান হচ্ছে 125। হ্যাঁ, বা এখানে a এর মানটা কত হবে? এটার উপর রুট তুলে দিতে হবে, 125। তাহলে এইটা a সমান সমান হবে হচ্ছে 5√5। এটা হচ্ছে আপনার কি দৈর্ঘ্য। এখন যদি বলে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে আপনার এই 5√5 এর সাথে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ, অর্থাৎ 50√5, এই এত বর্গ মিটার, এত বর্গ মিটার। ঠিক আছে।
এই ক্লিয়ার কি, এটা সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এরপরটাতে চলে যায়। এরপরটাতে বলছে সামান্তরিকের রুট ভাঙা। ও আচ্ছা, রুট ভাঙা খুবই সহজ। রুট হচ্ছে 125 আছে এর ভিতরে। তাহলে এটাকে আমরা হচ্ছে 5 গুণন 5 গুণন 5 ভেঙে নেব। তাহলে দুইটা রুট মিলে একটা বাইরে চলে আসবে, তাহলে 5√5 হবে। হ্যাঁ, মানে জোড়া ভিতরে থাকলে বের হয়ে চলে আসবে। আচ্ছা, এরপরটাতে আসি। এরপরটাতে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখুন। সামান্তরিক তো কেমন, তো আপনারা চিনেন। সামান্তরিক হচ্ছে প্রথমে এরকম একটা, ধরেন আমি দাগ নিলাম, এখান থেকে এরকম একটা দাগ নেওয়া হলো, এখান থেকে এরকম একটা নেওয়া হলো, এখান থেকে এরকম একটা নেওয়া হলো, এটা হচ্ছে একটা সামান্তরিক। দেখ এক্সাক্ট না হলো এরকমই সামান্তরিকের হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তো এইটার ক্ষেত্রে আমরা প্রথমে আগে এটা ডিফাইন করে নিই। এটা ধরেন যদি এ হয় ভূমি, এটা হচ্ছে বি, আবার এটা এ, এটা হচ্ছে বি। তাহলে আমরা এটার ক্ষেত্রফল বের করার জন্য আমরা যে কাজটা করব, এইটাকে সম্পূর্ণটাকে আমরা দুইটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে নিব। এখান থেকে কানেক্ট করে দেবো এটা। তাহলে দুইটা ত্রিভুজ সমান সমান হয়ে গেল। এখন ধরেন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমাদের হাফ গুণন ভূমি গুণন উচ্চতা লাগে। তাহলে এখান থেকে একটা উচ্চতা টেনে নিব। হুম তাহলে এখন এই উচ্চতাটা আপনার হচ্ছে এখানে 90 ডিগ্রি হবে। তাহলে দেখেন এখানে দুইটা আছে, দুইটা ত্রিভুজ আছে। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন এটা ভূমি, আর উচ্চতা হচ্ছে এটা গুণন উচ্চতা। এরকম দুইটা ত্রিভুজ আছে। তাহলে দুই দুই কাটা। তাহলে এ আর এইচ মানে হচ্ছে ভূমি গুণন উচ্চতা। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলতে পারি ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। ওকে। আচ্ছা, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যদি কোনো মানে জায়গায় আপনাকে ইয়া করে দেখাতে বলে, দেখাতে পারবেন? যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা আপনি একটু ব্যাখ্যা করেন তো দেখি, বা ইয়া করে এটা হচ্ছে করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে একটা সামান্তরিকের ভূমি 4 ফুট, উচ্চতা 3 ফুট হলে ক্ষেত্রফল কত। তাহলে ভূমি গুণন উচ্চতা মানে 3×4 = 12। হ্যাঁ, এটা আর করলাম না। ঠিক আছে, 12 বর্গফুট। আচ্ছা, এরপরে আসি সামান্তর, এটা করতে পারবেন। একটা সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার হলে পরিসীমার অর্ধেক কত। প্রশ্নটা একটু জাস্ট পেঁচায় দিছে, তেমন কিছুই না। এটা একটা যদি সামান্তরিক হয়, এটা সন্নিহিত বাহু মানে এটা হচ্ছে আপনার 5 ধরেন, আর এটা হচ্ছে 7, মানে এরকম, মানে সন্নিহিত মানে পাশাপাশি দুইটা বাহু। তাহলে পরিসীমা মানে কি, পরিসীমা মানে 4 বাহু যোগ করতে হবে। তাহলে এটাও 5, এটা হচ্ছে 7। তাহলে 5 মানে পরিসীমা হবে 2 × 5 + 7। হুম এটার আবার অর্ধেক করতে বলছে, তাহলে অর্ধেক করলে এটা এটা কাটা যাবে, 7×5 = 12। 12 হবে উত্তর। ঠিক আছে, 12 কি সেন্টিমিটার, সেন্টিমিটার। কারণ পরিসীমা সবসময় সেন্টিমিটারে হয়। কি বলে, মানে নর্মাল এককে হয়, মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার। ঠিক আছে, এই আর কি। আমার ইউটিউবের সব সাবস্ক্রাইবাররা মানে খুবই আর কি অ্যাক্টিভ, বুঝতে পারছেন? মানে এই ভিডিও, এরা মনে করে যে পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা ভিডিও দিয়ে দিই। তো এটা তো সম্ভব না। গত শুক্রবারে ধরেন 9টা না 10টা পরীক্ষা হয়েছে, সব মিলাই শুক্র শনিবার দিয়ে মনে হয় 10টার মতো পরীক্ষা হয়েছে। তাহলে 10টা পরীক্ষার 10টা, একটা একটা হচ্ছে আপনার ভিডিও বানাতে সর্বনিম্ন আপনার 5 ঘন্টা সময় লাগে। মানে 5 ঘন্টার নিচে কোনো ভিডিও বানানোই যাবে না। বুঝতে পারছেন, যত আপনি ফাস্ট কাজ করেন, মানে বা বিষয়গুলো ভুল ভ্রান্তি দেখাশোনা অনেক কিছু এ করে 5 ঘন্টা সময় লাগে।
তাহলে 10টা ভিডিও বানাতে 50 ঘন্টা সময় লাগবে, তো 50 ঘন্টা মানে আপনার 1 সপ্তাহ চলে যাবে। তো একদিনে কি 10টা ভিডিও আপলোড করা সম্ভব? এটা হচ্ছে সবার সেই অভিমান, রাগ। হুম। এটা তো অবাস্তব। সম্ভব, আপনার ওই ধরেন প্রশ্নটা খালি দিয়ে খালি টিক চিহ্ন দিয়ে যেতে হবে, এটারই উত্তর, এটারই উত্তর। এইভাবে দিয়ে দিলে কেন 50টা 60টা ভিডিও দিনে বানানো যায়? কিন্তু ওইভাবে তো আসলে কোনো আউটপুট নাই, এগুলো করে কি হবে? একটা জিনিস শিখতে না পারলে মানে একটা ভিডিও বা কন্টেন্টের তো একটা আউটপুট থাকবে, তাই না? কিন্তু আমার মানে সাবস্ক্রাইবাররা খুব অভিমানী, তারা মনে করেন মন টন খারাপ করে আপনার নিয়মিত ভিডিও দেন না, তারা হচ্ছে এই আমার চ্যানেল থেকে অলরেডি লিভ নিয়ে নিছে। বাহ, চমৎকার। তো যাই হোক, হাস্যকর বিষয়গুলো। হুম। তো এইটাতে চলে আসি, বলছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গ সেন্টিমিটার, উহার কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। বিপরীত প্রশ্নগুলো পেলে নিজে 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 পরীক্ষা দিবেন। প্রশ্ন তো ওই যে গ্রুপে দেওয়াই থাকে, সব প্রশ্ন তো গ্রুপে থাকে, একটা গ্রুপ আছে না, ওখানে সব প্রশ্ন প্রতিদিন তো ফ্রেশ প্রশ্ন আপলোড করে প্রতি পরীক্ষার পর পর। ওগুলো সেভ করে নেবেন। আমি আপনাকে ওই যে আমাদের ছেলেটার একটা গ্রুপ আছে, রাজশাহীতে বাসা, ওই জব সলিউশন এইড নামে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে জয়েন হয়ে যান। ওই ছেলেটার সাথে আমার দেখা হয়েছিল কয়েকদিন, ও ভালো কাজ করে, চাকরি করে, ওই যে বিআরটিসি তে চাকরি করে পাশাপাশি। ওর ওই গ্রুপে আপনার সব প্রশ্নই দেয় তো ওরা। হুম। জব সলিউশন এইড অনেক কষ্ট করে গ্রুপ, 60,000 ফলোয়ার তৈরি করছে গ্রুপে। ওটাতে জয়েন হয়ে যান, তাহলে হবে। লিংক লাগবে না, সার্চ দেন চলে আসবে, আমি লিখে দিচ্ছি এখানে। মানে সব প্রশ্ন দেওয়া থাকে, যত প্রশ্ন পরীক্ষা হয় সবগুলোই দেয়, ওই কালেকশন করে। হ্যাঁ, এই যে আমি নাম লিখে দিচ্ছি, এটা ফেসবুকে সার্চ দিবেন। সকল ধরনের সার্কুলার, পরীক্ষার প্রশ্ন, প্রশ্ন সমাধান, আমি নিজেও ওখানে আপলোড মাঝে মধ্যে করি, ওকে আমি বলছি, তো বললে স্যার আমাকে দিন, আমি শেয়ার টেয়ার করে দেবো সব। ওই আমারগুলো করে দেয়, ওখানে ইয়ে করতে পারেন। ভালো আছে, গ্রুপে অনেকটা উপকার পাবেন, মানে পড়াশোনা উপকার যাই পান, নোটিফিকেশন গুলো ধরেন আপডেট পাবেন। আচ্ছা, এটা হচ্ছে বলছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার, এর কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হলে বিপরীত কৌণিক বিন্দু হতে উক্ত কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করুন। এই প্রশ্নকে আপনারা বুঝতে পারছেন? এখানে 7 জন তো আছেন, আজকে ক্লাসে আর বেশি কেউ নাই। হ্যাঁ, মানে শেষের দিকে গিয়ে স্টুডেন্ট আর থাকেন। এটা বলেন দেখি, যে এটা প্রশ্নকে আপনি বুঝতে পারছেন যে এটা কি ঘটনা? এখানে কি বলছে, কেউ কি মানে সবাই কি ক্লিয়ার, না মানে কেউ কি ক্লিয়ার নাই, এরকম কেউ আছেন কিনা? এই প্রশ্নটা কিন্তু ব্যাংকেও আসে, বুঝছেন? তার মানে এটা সো রেলিভেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, এই আপনারা কি বুঝতে পারছেন সবাই এই প্রশ্নটা? কারো কনফিউশন থাকলে বলেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ। এটা শুধু শুধু। আচ্ছা, নজরুল স্যারেন্ডার করছে, বলছে যে একটা সামান্তরিকের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার, মানে এই যে সামান্তরিকটা আমি আঁকালাম, এর ভিতরে জায়গাটা হচ্ছে 120 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, এখন এর একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আপনার কত? এর একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। ধরেন আমি একটা কর্ণ আঁকালাম, এই মাথা থেকে এই মাথায় একটা কর্ণ আঁকালাম, এই কর্ণটা হচ্ছে 24 সেন্টিমিটার। আমি লিখি এখানে, এটা হচ্ছে 24 সেন্টিমিটার। হ্যাঁ, আর 24ই লিখলাম, এখানে 24 সেন্টিমিটার লেখা আছে। এখন বলছে এর বিপরীত কৌণিক বিন্দু হতে, বিপরীত কৌণিক বিন্দু কোথায় আছে? বিপরীত কৌণিক বিন্দু হচ্ছে আপনার এই যে এটা বিপরীত দিকে না, অথবা সি, যে কোনো একদিকে তো বিপরীত। এর কৌণিক বিন্দু মানে এটা, এ থেকে এর উপরে একটা কি করতে হবে, লম্ব টানতে হবে। এটার উপরে একটা লম্ব টানতে হবে, টানলাম। এই লম্ব টানার পরে এই লম্বের হচ্ছে আপনার কি বের করতে হবে, দৈর্ঘ্য কত। মানে এটা ধরেন আমি যদি লম্বটা এইচ ধরে নিই, তাহলে এইচ এর মানটা কত, এটা আপনাকে বের করতে হবে।
এই প্রশ্ন কি সবাই বুঝতে পারছেন? এখনো কি ক্লিয়ার? প্রশ্ন না বুঝলে এখনো বলবেন, মানে এটা কিন্তু পরে পারা যায় না। হ্যাঁ। আচ্ছা। 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 ওকে। একটা কল আসছে, আমি একটু রিসিভ করে নিই। হ্যালো। ওয়ালাইকুম সালাম। তো এখানে আপনার দেখেন, এনারা যেটা, এই যে আমাদের যখন এই সবুজ কর্ণটা দ্বারা ত্রিভুজটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে গেছে সমানভাবে, তাই না? তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে হচ্ছে টোটালটার ক্ষেত্রফল হয়ে যাবে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন কি ভূমি। এটার ভূমি হচ্ছে এটা, মানে এ বি ডি। এ বি ডি যে ত্রিভুজ, মানে এ বি ডি, এই ত্রিভুজের কথা বলছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে ভূমিটা হচ্ছে 24। হ্যাঁ। আর উচ্চতাটা হচ্ছে কি এইচ। এরকম দুইটা ত্রিভুজ আছে, তাহলে এখানে গুণন 2। এটাও সমান সমান 120। 120 মানে টোটালটার ক্ষেত্রফল। তাহলে এখান থেকে এই 2 আর 2 কেটে দেন। তাহলে এইচ এর মানটা হচ্ছে 120 কে আমরা যদি 24 দিয়ে ভাগ করি, তাহলে এইচ এর মানটা হচ্ছে 5। তার মানে এই হচ্ছে উচ্চতাটা 5 সেন্টিমিটার। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ। ভালো করে দেখবেন এটা। ওকে। আচ্ছা, নেক্সট আসি পরেরটা। আহ, পরের প্রশ্নে কি বলছে যে এবিসিডি একটি সমান্তরিক। এ বি হচ্ছে 12 সেন্টিমিটার, ডি বিন্দু হতে এ বির উপর লম্ব দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? এই সেম অঙ্ক। এটা হচ্ছে আপনার একটা সামান্তরিক। হ্যাঁ, এই সামান্তরিকের কি বলছে, এ বি হচ্ছে 12, মনে করেন ধরেন এটা এ, এটা বি, এটা হচ্ছে 12, এটা সি, এটা ডি। হ্যাঁ, 12। এখন হচ্ছে ডি বিন্দু হতে এ বি, এ বির উপর লম্ব দূরত্ব হচ্ছে কত? 6। মানে এই ডি বিন্দু থেকে এর উপর লম্ব, এটা লম্ব টানলে হবে 6। তাহলে সমান্তরিকের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল এই যে আমরা জানি ভূমি গুণন উচ্চতা, 6 × 72 হবে। 72 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ। আচ্ছা, এটা দেখেন, এটা কিন্তু একটু কঠিন আছে। এটা একদমই ইজি না। বলছে যে একটি সমান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার হলে এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? তো এইটা যদি আমাদের সামান্তরিক, এরকম ভাবে আমরা একটা ড্র করে নেই। হুম, এটা একটা সামান্তরিক ড্র করে নিলাম। এখন এরা বলছে যে হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে এটা হচ্ছে যদি 8 হয় তাহলে এটা হবে হচ্ছে আপনার 10 সেন্টিমিটার। ওকে। এখন এদের অন্তর্ভুক্ত কোণ আবার 30 ডিগ্রি, মানে এর মাঝখানে কোণ হচ্ছে কয় ডিগ্রি, এটা আবার 30 ডিগ্রি। ওকে। এখন তাহলে আপনার হচ্ছে এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। তো সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হলে ওই যে বললাম যে আমাদের লম্বটা বের করে নিব এখান থেকে। তো লম্ব বের করব কিভাবে, এখান থেকে আপনার সোজাসুজি এখানে একটা লম্ব টেনে দিব আগে। হ্যাঁ। তাহলে লম্বটা টেনে দিলে এটা কত হবে, এটা ধরলাম আমি হচ্ছে এইচ। তাহলে আমরা সহজে কি করতে পারি, এটা দেখেন ওই যে ত্রিকোণমিতি আপনাদের পড়াইছি, সাইন থিটা যদি নেন,
sin 30 ডিগ্রি সমান সমান হচ্ছে লম্ব বাই কি অতিভুজ, নাকি? এটা h/8। সাইন এটার মান হচ্ছে হাফ, তাহলে h/8 মানে h এর মানটা হচ্ছে 4। তাহলে হচ্ছে এটার মান হচ্ছে 4। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণন উচ্চতা। তাহলে 4×10 = 40। 4×10 হচ্ছে 40 কি এটা বর্গ সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কোয়ার, হ্যাঁ, বর্গ সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার বিষয়টা? এরকম কিন্তু বিপদে পড়তে পারেন, তখন ওই ত্রিকোণমিতি থেকে নিয়ে আসতে হবে। এবার রম্বসে চলে আসি আমরা। রম্বসে আসছি। রম্বস কি? মানে রম্বস দেখতে কেমন হয়? রম্বস হচ্ছে সামান্তরিকের মতোই, কিন্তু চারটা বাহুই হবে সমান। চারটা বাহুই হবে হচ্ছে সমান, এরকম, হ্যাঁ, চারটা বাহুই সমান। এটার নাম হচ্ছে রম্বস। তো রম্বসের ক্ষেত্রফল হচ্ছে সহজ সূত্র। এইটা দুইটা কর্ণ যদি আপনার জানা থাকে, দুইটা কর্ণ গুণ করে, মানে এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2, এটার অর্ধেক করলে আমরা রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে যাব হচ্ছে হাফ গুণন D1 আর D2। হুম, মানে D1 আর D2-র অর্ধেক করলে আমরা ক্ষেত্রফলটা হয়ে যাবে। ঠিক আছে? হুম, বুঝতে পারছেন বিষয়টা কি রম্বসের? মানে এটার কারণ আছে, কারণ তো খুবই সিম্পল। এই যে এটা হচ্ছে তখন ভূমি আর এটা হবে লম্ব। তাহলে এটা হাফ গুণন, যদি আপনি এরকম ভাবে নেন, হাফ গুণন D1, D1 এর অর্ধেক গুণন হচ্ছে D2, এই ভূমি গুণন হচ্ছে। তাহলে দুইটা হচ্ছে এরকম, দুইটা ত্রিভুজ আছে, তাহলে 2 দিয়ে গুণ করেন, তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে এইটুকু থেকে যাবে, হ্যাঁ। অর্থাৎ হচ্ছে রম্বসের ক্ষেত্রফল হাফ গুণন দুইটা কর্ণের গুণফল, তাহলেই হয়ে যাবে। রম্বসের একটা বৈশিষ্ট্য আপনাকে ভালো করে বুঝতে হবে। এটা না বুঝলে আপনি রম্বস নিয়ে বিপদে থাকবেন। রম্বস হচ্ছে এই, এটা হচ্ছে, দাঁড়ান আমি এটা আঁকাই আগে। আচ্ছা, এক্স্যাক্টলি এরকম হবে। তো এই রম্বসে যদি আপনি দুইটা কর্ণ আঁকান, দুইটা কর্ণ ধরেন, এখান থেকে আমি কর্ণটা, এখানে একটা কর্ণ আঁকালাম, এখানে একটা কর্ণ আঁকালাম, হ্যাঁ। আচ্ছা, এটাকে ভালো করে বোঝে নেন। তো রম্বসের হচ্ছে ধরেন চারটা বাহুই সমান হবে। এইটা এ, এইটা এ, এইটা এ, এটা এ, চারটা বাহুই সমান হবে। ঠিক আছে? আচ্ছা, চারটা বাহু যদি সমান হয়, এখানে আবার আবার কিন্তু এরা কিন্তু সমান্তরাল। মানে আপনাকে যদি আমি এখানে বলি এ, বি, সি আর ডি, তার মানে এডি, এডি আর হচ্ছে কি বিসি হচ্ছে সমান্তরাল, ঠিক আছে? আর এ বি আর হচ্ছে সিডি হচ্ছে সমান্তরাল। সমান্তরাল তো বুঝেন, সমান্তরাল মানে হচ্ছে যে মানে একই মাঝখানে ডিস্টেন্সটা সমান থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন আগে প্রথমে আমি যদি হচ্ছে উম, আপনার, হ্যাঁ, এখানে মানে, আচ্ছা আপনারা একটু মনোযোগ দেন, আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে, এখানে একটা কোণ আছে, হ্যাঁ, আর এখানে একটা কোণ আছে, এই দুইটা কোণ কিন্তু সমান। জানেন কেন? কারণ এটা হচ্ছে একান্তর কোণ হয়। এই এই জেড কোণ, এই যে জেড কোণ আমি হচ্ছে জ্যামিতিতে শিখাইছিলাম, এটা একান্তর কোণ। এই দুইটা কোণ হচ্ছে সমান। আবার এখানে যে কোণটা আছে আর এখানে যে কোণটা আছে, সেই দুইটা কোণও কি সমান। কারণ কি? এটা জেড কোণ হচ্ছে, কিন্তু এদিক থেকে জেড কোণ। ঠিক আছে? একান্তর কোণ। আর এই কোণটা আর এই পাশের কোণটা কিন্তু সমান। কেন? কারণ হচ্ছে কি, কারণ এটা হচ্ছে কি কোণ? বিপ্রতীপ কোণ। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ, বিপ্রতীপ কোণ। আচ্ছা, মানে এই এখানে তাহলে আমরা, এখানে ধরেন যদি এই কোণটার নাম যদি এ হয়, তাহলে এই কোণটার নামও কি হবে? এ হবে। এটার নাম যদি বি হয়, তাহলে এটার নামও কি হবে? বি হবে। এটার নাম যদি সি হয়, এটার নাম হচ্ছে কি হবে? হচ্ছে আপনার সি হবে। হ্যাঁ, একইভাবে আপনি যদি এখানে যদি ধরেন এটা ডি কোণ নেন, তাহলে এই পাশে ডি কোণ হবে, কারণ হচ্ছে কি বিপ্রতীপ কোণ। আচ্ছা, এখন এইটাকে যদি আপনি আরেকটু সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করেন, হ্যাঁ, যেহেতু চার বাহুই সমান, যেহেতু চার বাহুই সমান, তার মানে হচ্ছে এখানে এই বাহু সমান হবে, তাই না? আবার এটা অর্ধেকে ভাগ হয়ে যায়, এই বাহু সমান হবে, আবার এই বাহু সমান হবে। এর মানে বাকি কোণগুলো সমান সমান, এই কোণগুলো তখন হচ্ছে এদের সমান সমান, সর্বসম হয়ে যাবে।
অর্থাৎ এই যে এই ডি কোণটা সি কোণটা একই সমান হবে, মানে চারটা কোণই সমান হবে, বুঝছেন? এই মাঝখানে যে চারটা কোণই আছে, এই চারটা কোণই একই সমান হবে। তাহলে এই টোটাল কোণ মিলে কয় ডিগ্রি? এই টোটাল কোণ মিলে 360 ডিগ্রি। এইটাকে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন তাহলে কয় ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এর মানে হচ্ছে যে এই রম্বসের যে আপনার ইয়ে থাকে, কর্ণ থাকে, এই কর্ণ দুইটার মাঝখানে যে কোণ থাকে এই কোণটা হয় 90 ডিগ্রি। মানে এইটা আমি বোঝাইতে যাচ্ছি আপনাদের, যে এর মাঝখানে যে কোণটা থাকে এটা 90 ডিগ্রি, এই পাশে যে কোণটা থাকে এটাও 90 ডিগ্রি, এটা যেটা কোণটা থাকে এটাও 90 ডিগ্রি, এখানে যেটা কোণটা থাকে এটাও 90 ডিগ্রি। ঠিক আছে? এই থিওরিটা পরীক্ষায় আসে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় হচ্ছে মাঝখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আপনারা কি বুঝছেন আমার কথা? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, কিছু না বুঝলে অন্তত এইটুকু মনে রাখেন যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করবে কিন্তু সেটা সমকোণে, হ্যাঁ, 90 ডিগ্রি। আচ্ছা, এবার বলছে একটা রম্বসের দুইটা কর্ণ দেওয়া আছে 8 আর 6, তাহলে ক্ষেত্রফল কত? খুব সহজ, 8 আর 6 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ, মানে অর্ধেক, তার মানে 24 বর্গ সেন্টিমিটার। হুম। রম্বসের কর্ণদ্বয় দেওয়া থাকলে গুণ করিয়ে করলে হয়। আচ্ছা, এটা করার দরকার নাই। এই যে কর্ণদ্বয়ের 8 আর 9, তাহলে ক্ষেত্রফল কত? 8 নং 72, 72-এর, আচ্ছা ও না, এটা পরিসীমা চাইছে, পরিসীমা, তাহলে এটা দেখায় আপনাদের, হ্যাঁ, এটা দেখার চেষ্টা করেন, এটা পরিসীমার কথা বলছে। রম্বসের কর্ণ, আচ্ছা রম্বসটা আঁকায় আগে, এগুলো দেখতে কিন্তু বিচ্ছিরি, মানে এটা খুব একটা ভালো জিনিস না। আচ্ছা, এটা রম্বসের কর্ণদ্বয় হচ্ছে একটা 8 আর একটা হচ্ছে 9, মানে এদিক থেকে একটা কর্ণ যদি আমি আঁকাই এই, আর এদিক থেকে যদি একটা কর্ণ আঁকাই তাহলে একটা হবে হচ্ছে আপনার 8 আর একটা 9। আচ্ছা, এই রম্বসের ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে এই পাশে 8, এই পাশে 9, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল কত হবে আপনার? 8 নং 72, 72-এর অর্ধেক হচ্ছে 2 করলে 36। এই 36টা হচ্ছে একটা বর্গের ক্ষেত্রফল। তার মানে এরকম একটা যদি আমি বর্গের 36 হয়, তার বর্গের যদি এক বাহু এ হয় তাহলে হচ্ছে আপনার ক্ষেত্রফল কত হবে? A² সমান সমান 36। তাহলে এর মানটা হবে 6। এখন বলছে পরিসীমা কত? বর্গের পরিসীমা মানে চার বাহুর যোগফল, তাহলে চার বাহুই তো সমান, তাহলে 4 6 24, অর্থাৎ 24 সেন্টিমিটার হচ্ছে সেই বর্গের কি আপনার হচ্ছে পরিসীমা। এরপরটাতে আসি, এইটা দেখেন। আচ্ছা, এইটা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এই প্রশ্নের না বুঝতে পারে রেসপন্স করবেন, যদি বুঝতে না পারেন সেটাও বলতে হবে, তাছাড়া তো এগুলা আপনাদের ক্লিয়ার হবে না। আচ্ছা, এই প্রশ্নটা পারবেন কেউ? নাই, এটা পারা যাবে না। হ্যালো স্যার, হুম। এটা কি অবস্থা বলেন দেখি। এখানে বলছি একটি রম্বসের এক বাহু 5 সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত? হ্যাঁ। স্যার, রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা তো স্যার, সূত্রটাই তো, সূত্রটা কোনটা? ওই আপনার রুট কর্ণদ্বয়ের এ গুণফল, স্কোয়ার। মানে ও দুইটা কর্ণ কর্ণদ্বয়, গুণফল। ও কর্ণদ্বয়ের গুণফল। একটি হ্যাঁ। রম্বসের এক বাহু 5 সেন্টিমিটার। এটা তো বাহু না স্যার, নাকি এটা কর্ণ? না না না, এখানে তো বাহুই লেখা আছে। এটা বাহু, তাহলে কর্ণ তো দেয়া নেই স্যার। এটা 5, স্যার, এটা 5, এটা হচ্ছে এটা 5, এটা 5, মানে এক বাহু মানে এটা চার বাহুতে সমান হয়। ঠিক আছে? জি স্যার, এগুলো পারতাম, মানে প্র্যাকটিস করার অভাবে স্যার। না না না, এখন আপনি কনসেপ্টের পারার কথা বলছি না, জি জি মানে জি জি, আমাদের বলেন। এখানে আসলে বিষয়টা কি, এখানে মানে যেটা বলছে সে সেটা কি আসলে, যে রম্বসের এক বাহু হচ্ছে 5 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত।
এখন কি এটা আমরা স্টেপটা কিভাবে যেতে পারি, মানে কি মনে স্যার? হচ্ছে? স্যার, তাহলে এখানে আগে কর্ণ বের করতে হবে স্যার। রাইট, প্রথমে আগে কর্ণ বের করতে হবে। স্যার কর্ণ জি স্যার। কিভাবে বের করব? কি উপায়? উপায় আছে কোনো, মানে কর্ণ যে বের করতে হবে এটা তো বুঝতে পারছেন, এটাতে স্যার, কোনো সন্দেহ নাই। আচ্ছা, আমি একটা কর্ণটা আনি, ধরেন এটা একটা কর্ণটা আনলাম এখান থেকে এখানে। এর মূল রুট করতে হবে আর কি। আচ্ছা, আরেকটা কর্ণটা আনি, এই পাশ থেকে এখানে একটা টানলাম। হ্যাঁ, এখন কি করণীয়, মানে কি উপায়ে আমরা বের করতে পারি এটা? স্যার, কর্ণটা বের করতে হলে কি রুট করতে হবে না? রুট করে কিভাবে, কেন রুট করব? স্যার, অত এক্সপ্লেন স্যার, চর্চা করি না তো অনেকদিন ধরে এগুলো অঙ্ক। না না, আমি যে এতক্ষণ আপনাদের আলোচনাটা করলাম তার ভিত্তিতে বলেন যে আমি এখান ও, থেকে আসলে কোনো ওয়ে আছে কিনা। হ্যাঁ। আচ্ছা, আব্দুর রহমান, আপনার কি মনে হয় কোনো ওয়ে আছে যে আমাদের তো দুইটা কর্ণ লাগবেই, তাই না? এর বিকল্প তো আমরা কিছু করতে পারবো না। ধরেন এটা এ, সি, আর বি আর ডি, আমাদের এই দুইটা কর্ণ অবশ্যই লাগবে। তাছাড়া তো আমরা কোনো এখান থেকে মানে কোনো সিদ্ধান্তে আসতে পারবো না, তাই না? কারণ ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্রই হচ্ছে যে আপনার কর্ণদ্বয়ের গুণফল, নাকি? তাহলে কর্ণদ্বয়ের গুণফল যদি আমরা আচ্ছা, ইয়া দেখি। আচ্ছা, আপনারা কেউ কি এটা ব্যাখ্যা করতে পারবেন, মানে কোনো লাইনে যেতে পারবেন এখান থেকে, কি মনে হয় আপনাদের? এসি গুণন বিডি ডিভাইডেড বাই 2। এখন আমাদের যে কোনো ভাবেই তো আমাদের উচিত হবে যে কর্ণ বের করা, নাকি? হ্যাঁ। তাহলে আমরা কি করতে পারি, কোনো আইডিয়া? হ্যাঁ, এই জন্য হচ্ছে আপনাদের এগুলো মানে, হ্যাঁ, আলিয়ার কোনো আইডিয়া এখানে কিছু করা যায়? স্যার, সরি স্যার, আমি একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম। না, ঠিক আছে। অন্য এই জন্য এইসব বিষয়গুলো খুব অ্যাটেনশন না থাকলে সমস্যা, বুঝছেন? এগুলো আপনারা যদি মানে এইরকম মানে কনসেপ্ট যদি ক্লিয়ার করতে না পারেন, এটা কিন্তু কোনো দিনই মানে আপনার আয়ত্তে আসবে না, দীর্ঘদিন সময় লেগে যাবে। আমি হচ্ছে প্রথম যখন মানে বিসিএস এর একটা ফ্রি ক্লাসে গেছিলাম, পরিমিতির ফ্রি ক্লাস, মানে আমার জীবনে পরিমিতি সমস্যা ছিল, আমি কোনোদিনই পরিমিতি বুঝতাম না। তো তারপরে ওখানে একজন স্যার আমাকে মানে আহ, একদিনের মধ্যে সমস্ত পরিমিতি শিখায় শেষ করে ফেললো। কিভাবে শেখালো? বলছে যে এই এটার হচ্ছে সূত্র এটা, এটার পরিসীমার সূত্র এটা, এটার এই সূত্র এটা, এটা এই সূত্র এটা, এরকম মোটামুটি 16 না 17টা সূত্র আমাদের শিখাই দিল। বললো যে এগুলো বাসায় গিয়ে পড়লে পরিমিতি কমপ্লিট হয়ে যাবে। এখন কথা হচ্ছে বাসায় এসে পড়লাম, ভালো। এখন পড়ার পরে যেটা হলো কি, যে এই রম্বসের সূত্র যায় বর্গের মধ্যে, বর্গের সূত্র যায় রম্বসের মধ্যে, কোনটা যে কি এটা নিয়ে আমরা কখনোই ক্লিয়ার হতে পারি নাই। আমি দীর্ঘদিন চেষ্টা করছি, অনেক ইয়ে করছি, কিন্তু কেউ আমাকে এটা ক্লিয়ার করতে পারেনি। পরে আমি দেখলাম যে আসলে এগুলো কনসেপচুয়ালি ক্লিয়ার হতে হবে আমাকে, মানে আমাকে তো আগে থিওরি বুঝতে হবে। ভিতর থেকে আমি যদি থিওরি যদি না পড়ি তাহলে এটা কখনো আমার মাথায় আসবে না, আর মাথায় না আসলে পৃথিবীর যে টিচারই আপনার শেখার কোনো লাভ আসবে না। তাই যাই হোক, পরে থিওরি পড়ে এগুলো আমাদের এগুলোর যখন কনস্ট্রাকশন গুলো পড়ে থিওরি গুলো পড়ে তারপরে বুঝতে পারলাম যে আসলে ঘটনাগুলো এরকম। তো যাই হোক, আমি যে বিষয়টা আপনার বোঝাতে যাচ্ছিলাম, আপনারা অঙ্ক করা কোনো ব্যাপার না। হ্যাঁ, অঙ্ক হচ্ছে ইংরেজি অঙ্ক এগুলো, আপনাকে রাজমিস্ত্রির যে কাজ এগুলো সেই কাজ, আপনাকে থিঙ্কিং করতে হবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারের কাজ করতে হবে যে এটার কনস্ট্রাকশন কেমন হবে, তাছাড়া সম্ভব না। আচ্ছা, আমি এখানে দেখেন মৌলিক বিষয়টা হচ্ছে আমি একটু আগে একটা বিশাল ডায়াগ্রাম দেখালাম যে সমকোণী মানে এটা কি করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সম মানে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে। তাহলে আমরা একটা বিষয় তো নিশ্চিত যে এই মাঝখানে যে কোণটা আছে এটা হচ্ছে সমকোণ, তাই না? এটা হচ্ছে 90 ডিগ্রি, না সমকোণ মানে এখানে 90 ডিগ্রি কোণ আছে। ওকে, 90 ডিগ্রি কোণ আছে। তাই 90 ডিগ্রি যদি কোণ থাকে, তাহলে 90 ডিগ্রি কোণের অপোজিট পাশে থাকে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, নাকি? আর এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, তাই না? তাহলে এরকম আমি হচ্ছে একটা রেশিও আপনাদের শিখাইছিলাম মানে যখন সমকোণী ত্রিভুজ শিখাই, যে যদি লম্বটা 3 হয়, ভূমিটা যদি 4 হয়, তাহলে অতিভুজটা হবে 5। ঠিক আছে? মনে আছে কিনা বা মনে পড়ে কিনা দেখেন।
মনে না পড়লেও অসুবিধা নেই। তো এখন এখানে দেখেন হচ্ছে আপনার লম্ব যদি মানে 3 হয়, ভূমি যদি 4 হয়, তাহলে অতিভুজ হবে 5। তার মানে এটা যদি 3 হয় তাহলে এটা হবে 4। তার কারণ তারপরে যে এটা 5 হবে, তাছাড়া তো হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এইখানে যদি আমরা জানি এটা সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে এই পাশে 3 হওয়া মানে এই পাশে 3, এই পাশে 4 হওয়া মানে ওই পাশে 4। তাহলে এই গোটাটা হচ্ছে 3 3 6, আর এটা গোটাটা হচ্ছে কত? আপনার 4 4 8। তাহলে আপনি যখন এই দুইটা যখন ক্ষেত্রফল বের করবেন, তখন কি হবে? 6 × 8 ভাগ হচ্ছে 2। তাহলে হচ্ছে 3 × 8 = 24। 24 বর্গ সেন্টিমিটার হচ্ছে এটার ক্ষেত্রফল। বুঝতে পারছেন? মানে আমাদের ওয়েটা কোন জায়গায়, আপনি যদি সমস্যার কনস্ট্রাকশন না বুঝেন, এগুলো কখনোই আপনাকে এক্সপার্ট করে তুলতে পারবে না। এই ক্লিয়ার কি বিষয়টা? বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে দেখেন একবার। আচ্ছা, এখানে বলছে কি, এই প্রশ্নটা দেখেন। এটা বলছে যে একটি রম্বসের এক বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য 13 এবং 24 সেন্টিমিটার। অপর কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা একটু বুঝি, আগে প্রশ্নটা বুঝি। একটা রম্বসের একটা বাহু দিছে আমাদের, আগে রম্বসটা আঁকাই। হুম। নাইম বলছে প্র্যাকটিস না করেই ভুলে গেছে। প্র্যাকটিস না করলে, আচ্ছা আমি একটা বিষয় বুঝি না, প্র্যাকটিস না করলে ভুলে যান, এইটা কি সত্য? এই কথা কি সত্য? নাইম, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? স্যার, আমি আপনার কি হলো স্যার, মানে আজকে আমি হঠাৎ করে মানে যখন দেখতেছি তখন আমি আপনার এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যে দৈর্ঘ্য গুণন প্রস্থ হ্যাঁ, হ্যাঁ। এটাই মনে করতে পারতেছিলাম না, বুঝতে পারলেন? কিন্তু এগুলো তো আমার মানে না, সত্যি এই যে আমরা মুখস্থ একটা ছিল। বিভিন্ন কনসেপ্ট নিয়ে থাকি যে প্র্যাকটিস না করলে মানুষ নাকি ভুলে যায়। তো এইগুলো এগুলো স্যার হচ্ছে কিন্তু সঠিক না, এগুলো সব। স্যার আমি স্যার আমি গণিতের বেলায় এটা মানি যে আপনার স্যার গণিত চর্চা না করলে স্যার গণিত হচ্ছে না, চর্চা করতে হয়। এটা এটা কোনো চর্চা ধরনের কোনো বিষয় না। এখানে ধরেন আপনাকে আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে, মানুষ যখন আপনার প্রথম মনে করেন যে ছাতা ব্যবহার করা শিখে, ছাতাটা কিভাবে মানে বন্ধ করতে হবে, কিভাবে মেলে ধরতে হবে মাথার উপরে, আবার কিভাবে বন্ধ করতে হবে, এগুলো কিন্তু তাকে প্রথমে শেখানো হয়। এটা কিন্তু আজীবন সে মৃত্যু পর্যন্ত আর ভুলে না। তারপরে ধরেন কেউ যদি আপনার হাত ধোয়া শেখানো হয়, একবার শিখলে কিন্তু সে আজীবন ভুলবে না। মূল জায়গাটা হচ্ছে, মানে আপনি যদি জিনিসটা শেখেন তাহলে ভুলবেন না। আর যদি জিনিসটা আপনি মনে করেন যে যেমন সাইকেল চালানো, আপনি যদি একবার শিখেন কোনোদিন কি ভুলবেন? এটা ভোলার কোনো সুযোগ নাই, আজীবন সাইকেল চালাতে পারবেন। তো এই জন্য শেখাটাই জরুরি, তাহলে ভুলবেন না, এটা নিশ্চিত থাকে না, আমি এটা নিশ্চিত বললাম। তো যাই হোক, এখানে চলে আসি। বলছে কোন রম্বসের একটা বাহু একটা কর্ণের দৈর্ঘ্য 13 আর 24। আমাদের বাহুটা 13, আর একটা কর্ণটা হচ্ছে 24। বুঝতে পারছেন? তা আমাদের এখান থেকে আমরা এটাকে টানি, এই কর্ণটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 24। এখন বলছে অপর কর্ণের দৈর্ঘ্য কত, মানে আরেকটা কর্ণ তো আছে, সেই কর্ণটা কত, এটা আমরা এখান থেকে বের করব। এই যে এই কর্ণটা কত, হ্যাঁ। এখন দেখেন, এই যে এখানে 90 ডিগ্রি হবে বোঝা যাচ্ছে, আর এই 24টা কি হবে? আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ভাগ করে ফেলে, তাহলে এই পাশে চলে যাবে 12, এই পাশে চলে যাবে 12। আচ্ছা, পিথাগোরাসের সূত্র যদি এখানে অ্যাপ্লাই করেন, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি আমাদের লম্ব। তাহলে আমরা যদি এটার মান দেই, ধরেন হচ্ছে এটা এ, এটা হচ্ছে ও, আর এখানে দিলাম হচ্ছে আমরা কি, এটা হচ্ছে এ বি সি, এটা। হুম। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি বলি, তাহলে হচ্ছে এখানে এ ও, পিথাগোরাসের সূত্র অনুসারে এ ও স্কয়ার সমান সমান 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। তাহলে এ ও সমান সমান এ স্কয়ার সমান সমান হচ্ছে 25 হবে, 169 থেকে 140 বাদ দিলে। এর মানটা হচ্ছে 5, তার মানে এইটুকু হচ্ছে 5। তাহলে এখান থেকে যদি এইটুকু টেনে দেন তাহলে এটাও 5 হবে। তাহলে এই টোটাল কর্ণ কত হবে? তাহলে এস এর মানটা হবে হচ্ছে 10। ওকে, এইগুলো আপনাকে কিন্তু ধরতে হবে, হ্যাঁ, বুঝতে হবে। আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের কথায় চলে আসি। ট্রাপিজিয়াম কি জিনিস আগে আমরা সেটা দেখে নিই। ট্রাপিজিয়াম হচ্ছে এরকম, আপনি যখন একটা ক্ষেত্র এরকম, হ্যাঁ, এই এই ট্রাপিজিয়ামের আপনার হচ্ছে
দুইটা বাহু তির্যক আর দুইটা বাহু সমান্তরাল হবে, তখন সেটাকে বলা হবে হচ্ছে একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে? তো এই ট্রাপিজিয়ামের যদি আপনি হচ্ছে এখান থেকে একটা লম্ব টানেন, ঠিক আছে, লম্ব টেনের এখান থেকে যদি এটা কানেক্ট করে দেন, তাহলে দেখেন এটা দুইটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। তো দুইটা ত্রিভুজ, এখন এইটার হচ্ছে আপনার এটা এ যদি হয় তাহলে এই বাহুটা হবে বি। হ্যাঁ, আচ্ছা, এই বাহুটা ধরলাম সি, এই বাহুটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে এইচ। তাহলে আপনি যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করেন, তাহলে প্রথমে আমি হচ্ছে এই নিচের ত্রিভুজটা মানে আচ্ছা বড় হাতের এবিসিডি লিখি। এ বি, এটা সি, এটা ডি, মানে আমি এ বি সি ত্রিভুজের কথা বলছি। তাহলে এটার ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ওকে। আর যদি ওই ত্রিভুজের কথা বলি, ওই ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণ এ সি ডির হাফ গুণন ভূমি হচ্ছে বি, এটার উচ্চতা কিন্তু এইচ, মানে যেহেতু সমান্তরাল বাহু, তার মানে উচ্চতা চারিদিকে একই সমান হবে। তাহলে এখান থেকে আমরা হাফ আর এইচ যদি কমন নিয়ে নিই, তাহলে থাকে এ প্লাস বি। অর্থাৎ এই গোটাটার ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন এইচ এ প্লাস বি। এ বলতে আমরা এই দুই বাহুকে বোঝাবো এ বি বলতে, আর এইচ বলতে উচ্চতাকে বোঝাবো। ঠিক আছে? তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে হাফ ইন্টু বাহুদ্বয়ের যোগফল গুণন হচ্ছে উচ্চতা। ওকে। তারপরে চলে আসি, আমরা বলছি একটা ট্রাপিজিয়ামের উচ্চতা 8, সমান্তরাল বাহু একটা 9 একটা 7 হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সহজ, হাফ গুণন উচ্চতা গুণন হচ্ছে দুই বাহুর যোগফল, তাহলে একটা 7 আর একটা হচ্ছে 9। তাহলে এটা দিয়ে কাটলে এটা 4, 7 9 16, 7 16 64, 64 সেন্টিমিটার হোল স্কয়ার। ওকে। হুম। এরপরেরটাতে আসি, বলছে একটা চতুর্ভুজের সমান্তরাল বাহু 8 আর 5, বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেন্টিমিটার হলে চতুর্ভুজটির ক্ষেত্রফল কত? দুইটা বাহু দুই রকম সাইজ, মাঝখানে দূরত্ব আছে 4, দ্যাট মিন এটা ট্রাপিজিয়াম। হুম। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ গুণন 4 গুণন 8 5 13, 13 অর্ধেক করলে 26, 13 ডাবল হচ্ছে 26। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে বলছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার, এর চারিদিকে বেড়া আছে, বেড়ার দৈর্ঘ্য কত? হ্যাঁ, মানে এটা একটা বর্গাকার বাগান, এই বাগানের এক বাহু হচ্ছে এ, চার বাহুই সমান সমান হবে যেহেতু বর্গাকার, তাহলে এর ক্ষেত্রফল হবে হচ্ছে আপনার এ স্কয়ার সমান সমান 2025। ঠিক আছে, 2025, তাহলে এর মানটা কত হবে? 2025 মানে আপনার যদি হচ্ছে আপনি 45কে মনে হয় রুট করলে 2025 হয় যতদূর আমি জানি। হ্যাঁ, 45কে রুট করলে হবে, তার মানে 45। যদি এটা রুট মুখস্থ না থাকে, রুট ভেঙে নেবেন। এই যে 2025কে কিন্তু ভাঙা যায়, এটাকে আপনার জোড়া দুই জোড়া বেঁধে নেবেন। তাহলে প্রথমে দিতে হবে 4 দিয়ে, 4 4 16, এখানে 425, তাহলে এখানে এটা হবে 8, তাই না? 8, এখানে যদি আপনি 5 নেন, তাহলে এখানে 5 নিলে 425 মিলে যাচ্ছে, তাহলে 45 হবে রুট। তাহলে 45 হচ্ছে এক বাহু, বলছে বেড়া আছে, বেড়া দিবে 4 বাহু দিয়েই তো বেড়া দিবে, এই 4 কর্নার দিয়ে বেড়া হবে। হ্যাঁ, তাহলে 4 45 কত হবে? 180, অর্থাৎ বেড়াটা হচ্ছে 180 মিটার। এরপরে বলছে যে এটা এটা করবেন, আহ, এটা এটা সহজ আছে। এটাতে আসি, একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√t, 4√2, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এটা এ এটা এ, তাহলে কর্ণটা হবে কি? √2a। আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে যদি একটা এক হয় একটা আর এক হয়, তাহলে আরেকটা হবে √2, তাই না? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজে পড়ছিলাম। তো এটার কর্ণ হচ্ছে √2a, এটা সমান সমান 4√2, তাহলে √2 বাদ দেন, এর মান হচ্ছে 4। এখন বলছে ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 4 গুণন 4 বা 4 স্কয়ার, একই কথা, 16 বর্গ একক। হ্যাঁ, তো আপনারা এই আর কয়েকটা করেন, আর দুই তিনটা। হুম, বেশি না, এই 40 পর্যন্ত থাক, এই 40 পর্যন্ত আজকে করে ফেলেন। প্রথম 40টা অঙ্ক করলেই কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর পরে আরো 40টা আছে, মোটামুটি আমাদের অঙ্ক আছে 113, কেবল আমরা 40টা স্লাইডে গেলাম। স্লাইড আছে 113টা, তার মানে আরো কয়টা আছে? 70টার মতো। তো 70টার মধ্যে অনেকগুলো তাড়াতাড়ি করা যাবে, অসুবিধা নেই। পরিমিতিতে সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে চতুর্ভুজ। হ্যাঁ, চতুর্ভুজ শেষ হলে বৃত্ততে বেশি সময় লাগে না, ঘনবস্তুতে, ঘনবস্তু আর বৃত্ত একই দিনে করা যায়।
কিন্তু চতুর্ভুজটা 2 দিন লেগে যায়। হ্যাঁ, তাই কালকে আমি বাদ বাকিগুলো করে দেব আগামী ক্লাসে। এগুলো আপনারা করে ফেলেন। হ্যাঁ। আচ্ছা, আমাদের আরেকটু আলোচ্য বিষয় আছে, সেগুলোতে আমরা যাই। আচ্ছা, একটু দাঁড়ান লাইনে। আচ্ছা, আমাদের ইয়েতে চলছে। ও, আজকে আপনাদের কম্পিউটারের এমএস ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট আর কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে কিছু আলোচনা ছিল। ট্রান্সলেশন এখনো শেষ হয়নি, ট্রান্সলেশন গুলো চলবে। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের এমএস ওয়ার্ড আর পাওয়ার মানে ইয়ের যে আপনারা কি টাইপিং তো সবাই ভালোই পারেন মনে হয়, যে কয়জন এখানে আছেন। টাইপিং তো পারার কথা, তাই না? আচ্ছা, এমএস ওয়ার্ডের কাজ আসলে আমি খুব যে আহামরি জানি তা না, তারপরে আমি যতটুকু জানি আপনারা আপনারা কেউ একটু আমাকে রেসপন্স করেন। হ্যাঁ, আমি আপনাদের জাস্ট কয়েকটা জিনিস একটু দেখাই দেব এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের। যারা জানেন তারা রেসপন্স করেন, আমি অবশ্যই এই বিষয়ে খুব একটা ভালো জানি না। আমি কিছু টেক্সট নিয়ে নিই। হ্যাঁ, তাহলে আমার জন্য একটু ভালো হয়। আমি একটা টেক্সট নিয়ে নিই। দাঁড়ান। হয়ে গেল। এখানে আমার একটু ন্যারেটিভ টেক্সট আছে, তো তাহলে আমি সেটা একটু নিয়ে নিই। আচ্ছা, এখান থেকে আমি একটা প্যারাকে খালি পিক করি, তাহলে হবে। এটা দিয়ে আমরা কাজটা কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, আলী আর কিছু বলতেন মনে হয়। আর হ্যাঁ। টাইপের যেটা হচ্ছে স্যার, বাসায় যা পারা যায় ওটি যা আপনার 60% হয়ে যায়। হ্যাঁ, হবেই। এটা আপনার প্র্যাকটিসে। আচ্ছা, যাক, আমি আলিয়ার তো লাইনে আছে, যাক, আপনার লাইনে থাকেন। আমি এই যে একটা টেক্সটের বক্স, কিছু টেক্সট এখানে নিলাম। হ্যাঁ, তো এখন এই টেক্সটে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় সবাই। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে আলিয়া? জি স্যার। আচ্ছা, এই যে মাঝখানে আমার এখানে একটা ফাঁকা হয়ে গেছে, এটা কি করা যায়? এটা আমি যখন জাস্টিফাই করলাম, জাস্টিফাই তো বোঝেন কি, যখন চারিদিকে সমান করে দিলাম, এই যে এই টেক্সটটা, এই যে এখানে নিয়ে হুম। কন্ট্রোল জে দিলাম, তখন মাঝখানে ফাঁকা হয়ে গেছে। তো এটার করণীয় কি? এই ফাঁকা আমি কিভাবে কমাবো? স্যার, এই যে আপনি এই যে ধরেন শেষ ওয়ার্ডের সাথে কার্সার রেখে ব্যাকস্পেস দিলে পরে হচ্ছে না। কোনটার সাথে? এই যে এখানে ফরের কথা বলছেন, এটা? হ্যাঁ হ্যাঁ, এখন ব্যাকস্পেস দেন। হ্যাঁ, দিলাম, কিন্তু এই তারপর দুইটা একসাথে লেগে তারপর- যাচ্ছে। ও, তারপর আমি এন্টার দিলে আবার। একটা ও, এটি হ্যাঁ, স্পেস দিলে, তাহলে এই আমাদের নাইম মনে হয় এটা কম্পিউটার তো ভালো বোঝে। নাইম, এটা কি করা যায়? উপায় কি? জি স্যার, কোর্স করছিলাম। স্যার এটা কি আপনার পুরাটা পুরাটা আপনার কপি করে আবার ওটাতে ক্লিক দিলে হবে না? আবার পেস্ট করব কপি করে? না না, কপ না, পেস্ট না। হ্যাঁ, আপনি যেটা যেটা করলেন ওই জিনিসটা আপনার পুরোটা ইয়ে করে আবার দিলে হবে না? কি করলাম? পুরোটা সিলেক্ট করে হ্যাঁ, তারপর আর ওটাতে ক্লিক দেন তো, যেটাতে দিয়েছিলেন। এই জাস্টিফাই দিলাম। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার তো মনে থাকে। এরকম লাগবে না। আমার না না, ওটাতে না, ওটাতে না, ওই মিডল কার্ডটাতে আবার দেন। হ্যাঁ হ্যাঁ, এটাতে দেখি। দেবো। এটা না তো না, ওই যেটা যেটা দিয়েছিলেন। এই যে আবার ওরকম হয়ে গেছে। ওরকম আছে। তাহলে তো আপনার কম্পিউটারে তো আরো একটা ইয়ে থাকে। কি থাকে? আপনার কি যেন প্রিন্টার তো মনে নাই আপনার।
ওই যেটা দিয়ে বড় বড় ইয়ে করে ওটাতে দিলে হবে না? যে ডিলিট করে একটা, আরেকটা হচ্ছে আপনার ওই অনেক বড় বড় ইয়ে করে, গ্যাপ দেয়। ও আচ্ছা, মানে ও- স্পেস দেওয়ার কথা। জি জি জি। স্পেস দিয়ে কোনো কাজ হচ্ছে না, স্পেস দিলে আবার যেটা শেষ হয়েছে। আর তার মানে এখানে একটা সমস্যা আমাদের আছে। তাহলে এটা জানা নাই স্যার তাহলে। হ্যাঁ, যাই হোক, মানে এখানে একটা আমাদের ছোটখাটো প্রবলেম আছে, ঠিক আছে। তার মানে এখন দেখেন, আমাদের এই যে এই আপনাকে যদি একটা পরীক্ষায় টাইপিং করতে দেয় কোনো জায়গায়, পরীক্ষায় টাইপিং কিভাবে দেয়? ওরা একটা প্রশ্ন দেবে না আপনাকে, প্রশ্ন দেওয়ার পরে কি করবে? ওই প্রশ্নটা বলবে যে এখানে যেমন আছে সেভাবে টাইপ করে আপনি সেভ করেন, তাই না? এইভাবে তো দেয়। আমি তো অনেকগুলো পরীক্ষা অ্যাটেন্ড করছিলাম। আলিয়ার মনে হয় আরো ভালো বলতে পারবে। আপনি মানে কি অভিজ্ঞতা, কি বলেন দেখি, মানে কি দেয় ওরা টাইপিং? স্যার আমি 3টে টাইপ দিছি, হচ্ছে আপনার ওই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে গেছিলাম সেদিন সকালে, ডেইলি স্টারের আর প্রথম আলোর দিছিল, কলাম দিছিল একটা, হ্যাঁ, 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 ওই দিনের পত্রিকারই হ্যাঁ, দিয়ে ওরা একটা সাদা পেজে তুলে দিছিল। কিন্তু হচ্ছে হ্যাঁ। মানে আপনি যদি ভাষা 20 পারেন তাহলে ওটি যা পাবেন 13, 12, না, 13। তা তো অবশ্যই, ওখানে কিবোর্ড নতুন থাকে, অন্য কিবোর্ড থাকে, তো কিবোর্ডের সাথে একটা পরিচিতি থাকা লাগে। হ্যাঁ, কিবোর্ড যদি একটা আপনার আপনার ব্যবহার। কিবোর্ডে অন্য কিবোর্ডে হলে পারফরমেন্স খারাপ হয়, এটা স্বাভাবিক। ওইটা বলছি না আমি, মানে আপনাকে ধরেন এরকম একটা দিবে, তাই না, দিয়ে বলবে যে এটা আপনি টাইপ করে সেভ করেন, তাই না? এরকম না আলিয়া? জি স্যার। হ্যাঁ, আমার জানা মতে এটা এরকম। বোধহয় ট্যাপ ট্যাপ করেছে স্যার, এই জন্য ইয়া বড় মানে বেশি হচ্ছে এটা ট্যাব 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 পড়ছে। গ্যাপটা। আচ্ছা, তাহলে এটা আমি কি করতে পারি, এখান থেকে এটা ডিলিট করে দিব কি না, কি করব না? এটা ট্যাব ট্যাব তো দিচ্ছি না আমি। তো এখানে দেখেন আমাদের কিছু প্রবলেমস আছে যেগুলো আমাদের বুঝতে হবে। যে এখন ধরেন আপনাকে একটা দিল এরকম সুন্দর করে, আপনার হচ্ছে আহ, আ- এই টাইপ করে শেষ করলেন, বাট আপনি যখন সেভ করতে গেলেন এর মাঝখানে একটা বড় ফাঁকা হয়ে গেল, এটা কোনো অ্যাঙ্গেলে ঠিক করতে পারছেন না। কি করণীয় আসলে? তো এরকম খুঁটিনাটি অনেক বিষয় আছে, এমএস ওয়ার্ডের কাজ কিন্তু ওয়ার্ড মানে ব্যাপী অনেক বিষয় আছে। তো আমি জাস্ট সিম্পলি যদি ধরেন একটা চেষ্টা করতে পারি, আমি একটা উদাহরণ দিয়ে আমি বিষয়ে যাব। তো একটা সিম্পল এখানে একটা কাজ করতে পারি, ধরেন আমি ফরম্যাটিংটা ক্লিয়ার করে দিলাম, এখানে তো আগে থেকে কিছু ফরম্যাটিং আছে, তাই না? তো আমি ফরম্যাটিংটা যদি ক্লিয়ার করি, ক্লিয়ার করার পরে যদি আমি এটি করি, তারপরেও দেখা যাচ্ছে আমার সেম সমস্যা দেখা যাচ্ছে। মানে এটা কিন্তু আমাকে তারা কোনো অ্যাঙ্গেলেই আমরা হচ্ছে এটাকে ঠিক করতে, আবার যদি আরেকটু এটা বড় করে আরো ফাঁকা বেশি হয়ে যাচ্ছে। মানে যদি ফন্টটা একটু বড় করি বা একটু ছোট করলে একদম 11 ফন্টে হলে কোনো সমস্যা হচ্ছে না, বাট 12 ফন্টে হলে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই সমস্যার জন্য ধরেন আমরা যদি এখানে ফাইলে যাই, ফাইলে গিয়ে এখানে অপশনে গেলাম, অপশনে গিয়ে এখানে অ্যাডভান্সডে গেলাম, অ্যাডভান্সডে গিয়ে যদি আপনার এখানে দেখেন নিচে এসে বলছে ডোন্ট এক্সপ্যান্ড ক্যারেক্টার স্পেস অন এ লাইন দ্যাট এন্ডস উইথ শিফট রিটার্ন। হ্যাঁ, তাহলে এখানে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। দাঁড়ান, আমি এটা সিলেক্ট করে দিই। তাহলে হচ্ছে অপশনে গিয়ে অ্যাডভান্সডে গেলাম, এদের ডোন্ট এক্সপান্ড, ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার তো হওয়ার কথা। হ্যাঁ, এটা দাঁড়ান, এটা তো এইভাবেই ঠিক হয়। কিন্তু এটা ঠিক হচ্ছে না কেন এটাতে? ও আচ্ছা, আচ্ছা, হবে। ফন্টটা আগে চেঞ্জ করে নিই, টাইমস নিউ রোমান দিলে এটাই আসছে না? কিন্তু এটা তো কখনো এরকম হয়নি আমার, অ্যাডভান্সড দিয়ে দিলে। এখন এখানে কিছু কাজ আছে, বুঝতে পারছেন, এটা ডোন্ট এক্সপেন্ড দিয়ে দিছে। কিন্তু তারপরে তো এরকম হওয়ার কথা না। হ্যাঁ, এই যে চলে আসছে, আপনার 11 ফন্টের বেশি এরা এই এটাতে নিবে না। এখন আপনাদের এই মাইক্রোসফট ওয়ার্ডের কাজটা কি? আপনার টাইপিং তো ডেফিনেটলি আছে, এখানে আপনি কি কি শিখবেন, কিভাবে শিখবেন, এই যে একটা জটিল একটা বিষয় গেল দেখেন। এখানে সবার শুরুতে আগে আপনি মানে, এগুলো তো আমি এক্সপার্ট মানুষ না, আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিচ্ছি। এখানে আপনি ফাইল মেনুতে গিয়ে প্রথমে এখানে অপশনসে যাবেন। অপশনসে গিয়ে আপনার যে পিসি, এখান থেকে আপনি এগুলো আগে চেক করবেন যে এগুলো সম্পর্কে আপনার কোনো নলেজের কোনো প্রবলেম আছে কি নাই। আমি একটু বোঝাই কিরকম।
যেমন এখানে কিছু টিক চিহ্ন দেওয়া আছে, যেমন এনেবল মডার্ন কমেন্টস, আপডেট ডকুমেন্ট কন্টেন্ট হোয়াইল ড্র্যাগিং। এখানে কিছু টিক চিহ্ন আছে, কিছু নাই। যাই হোক, আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা আইটেম শেখা যে এগুলোর কি কাজ। হ্যাঁ, যেমন ডিসপ্লে কথা বলি, এখানে কিছু দেওয়া আছে, এগুলো আপনাকে শেখা যে এগুলো টিক চিহ্ন দেওয়া আছে, এগুলোতে নাই। আসলে এগুলো টিক চিহ্ন দিয়ে উপকারটা কি হচ্ছে, না দিয়ে কি হচ্ছে। এখানে প্রুফিং এ গেলে আপনার হচ্ছে দেখেন, ইগনোর আপার কেস, এটা টিক চিহ্ন দেওয়া আছে। ইগনোর ওয়ার্ডস দ্যাট কন্টেন নাম্বার, এগুলাতে কিছু টিক চিহ্ন দেওয়া আছে, কিছু নাই। এতে আপনার সমস্যা কি, লাভ কি, ভালো কি, মন্দ কি। সেভে এখানে আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাক্সেসিবিলিটি আছে, অ্যাডভান্সড আছে, রিবনে আছে, টুলবার আছে, অ্যাড সিন আছে, টাস্ক সেন্টার আছে। তো এখানে যে এগুলো আছে, আপনার প্রথম কাজ হচ্ছে এগুলো শেখা। বুঝতে পারছেন? আপনি টাইপিং যদি ভালো শিখেন, কিন্তু আপনি বিভিন্ন সমস্যায় পড়তে পারেন যদি আপনার এই বিষয়গুলো সম্পর্কে ধারণা না থাকে। হ্যাঁ, মানে আপনার প্র্যাকটিক্যালে চাকরি করতে গেলে আপনি আরো বিপদে পড়বেন চাকরি হওয়ার পরে। প্রথম কাজ হচ্ছে ফাইল ট্যাবে গিয়ে আপনি কি শিখবেন, তাহলে অপশনগুলো, অপশনসটা ভালো করে শিখবেন যে এখানে কি কি অপশনস এর মধ্যে আপনার মানে কি কি করণীয় আছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আপনি এখানে হোমে আসছেন, হোমে আসার পরে এখানে তিনটা জিনিস এখানে দেখেন, একটা আছে হচ্ছে ইউজ ডেস্টিনেশন থিম। পেস্ট, আমি পেস্টের কথায় আসছি, একদম বাম দিকে পেস্ট। পেস্টে আমি এই ট্যাবটা গিয়ে করি, এখানে পেস্টে হচ্ছে এখানে কি আছে, ইউজ ডেস্টিনেশন থিম। এখানে আছে হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং, এখানে আছে মার্জ ফরম্যাটিং, এখানে আছে পিকচার, আর এখানে আছে হচ্ছে কিপ টেক্সট অনলি। এখানে কয়টা হলো, পাঁচটা। তাহলে নাইম, আপনি কালকে আগামী ক্লাসে আমাকে এই পাঁচটা জিনিস একটু শিখায়েন, যে এই যে পেস্টের যে পাঁচটা অপশন আছে, এই পাঁচটা অপশন কি জি বোঝাচ্ছে। স্যার। মানে আপনি, জি স্যার, আচ্ছা আপনার কি আমি, পিসি আছে না? নাইম, জি স্যার, আছে আছে আছে। পিসিতে স্ক্রিন শেয়ার দেওয়া যাবে না? উম, না স্যার, আছে কিন্তু ওখানে তো ইয়ে নাই আমার, আমি তো ফোন দিয়ে ভিডিও করতেছি, মানে জুম আমি সেট ল্যাপটপ আপ আছে করা না। যাবে না? পিসিতে সেট আপ করলে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে, অথবা না আপনি শিখবেন না, মুখে বললেও হবে, আমি এটা বুঝে নেব নি। আচ্ছা স্যার, সমস্যা নেই, আমি কালকে চর্চা করবো না হ্যাঁ, স্যার। এটা হচ্ছে আমাদের শেখা দরকার, মানে আমিও কম্পিউটারে ভালো পারি না, তো ওই জন্য আমি বলছি যে এই জিনিসগুলো না, প্রথমে আমি এখানে কি কোর্স হলো। করছি আমার। জি আচ্ছা, স্যার। হ্যাঁ, তাহলে কোর্স গুলো তাহলে জানার কথা, এখানে কয়েকটা জি জিনিস স্যার। আছে। পেস্ট স্পেশালে এখানে একটা তীর চিহ্ন ছিল, আমি এখানে ক্লিক করার পরে পেস্ট স্পেশালে গেলাম। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অপশন আছে। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, অবজেক্ট, ফরম্যাটেড টেক্সট, আনফরম্যাটেড টেক্সট, পিকচার, এইচটিএমএল ফরম্যাট, আনফরম্যাটেড ইউনিকোড টেক্সট। এগুলোতে কি হয়, মানে আমি যদি এটার বদলে এটা সিলেক্ট করি তাহলে কি হয়, এটা আসলে কি হবে, এটা আপনারা একটু কালকে আমাকে একটু আচ্ছা, আমি বোঝান। চর্চা করবো না স্যার কালকে। হ্যাঁ, আলিয়ার বুঝছেন আচ্ছা। কথা? হুম। জি স্যার। আচ্ছা, আমি তারপরে চলে আসি। এখান থেকে আমাদের হচ্ছে এই যে এইটুকু হচ্ছে ফন্ট বার আছে। ফন্ট বারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনাকে আয়ত্ত করতে হবে, যারা টাইপিং জানেন, মানে মাউসে হাত দেওয়ার চেষ্টা কম করবেন। এটা কন্ট্রোল বি তে যে আপনার বোল্ড হবে, বোর্ড করা হয়, জি স্যার। এগুলো আপনি যদি মাউসে হাত দেওয়া না লাগে, হ্যাঁ, কন্ট্রোল বি, কন্ট্রোল আই, কন্ট্রোল ইউ, আই, জি হ্যাঁ, স্যার। এগুলোতে যাতে কোনো সময় মাউসে হাত দেওয়া না লাগে, যে আমি এখানে গিয়ে দেখে দেখে দেখে, তাহলে আপনার টাইপিং কিন্তু হবে না। বুঝতে পারছেন? আপনাকে মাউস ছাড়া কিবোর্ডে এই কাজগুলো করা শিখতে হবে। আচ্ছা, দু একটা জিনিস আছে যেগুলোর কমান্ড অনেক সময় মনে থাকে না, ভুল হয়ে যায়। যেমন ধরেন আপনার কন্ট্রোল এ দিলে সেভ হয়েছে, কন্ট্রোল জে, কন্ট্রোল এইচ, হ্যাঁ, দিলে হচ্ছে আপনার রিপ্লেস, কন্ট্রোল এফ দিলে ফাইন্ড, ঠিক আছে, কন্ট্রোল জি দিলে গো। এগুলো মুখস্থ থাকে তখন দ্রুত হয়, যখন মনে থাকে না দু একটা দেখতে পারেন, সেটা ভিন্ন ব্যাপার। এখান থেকে নিতে পারেন। এই যেমন হচ্ছে এখানে কন্ট্রোল শিফট প্লাস প্লাস দিলে আপনার সাব সুপার স্ক্রিপ্ট হবে, মাইনাস দিলে হচ্ছে আপনার সাব, একটা প্লাস দিলে সাব স্ক্রিপ্ট, দুইটা প্লাস দিলে সুপার স্ক্রিপ্ট। হুম। আচ্ছা, এগুলো কমান্ড, শর্টকাট কমান্ড গুলো খেয়াল করবেন। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আছে আপনার হচ্ছে, এই যে টেক্সট কালার টালার এগুলো গেল। এখানে কয়েকটা জিনিস আছে যে এই যে বুলেট নাম্বারিং টাম্বারিং গুলো, এগুলো তো সবই পারবেন, অসুবিধা নেই। পেজ নাম্বারিং, এই নাম্বার মানে ইয়ার নাম্বারিং, যেটা আপনার বুলেট নাম্বারিং সিস্টেম গুলো। এখানে একটা জিনিস আছে, স্পেসিং। হ্যাঁ, এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি দুইটা লাইন নিয়ে দাঁড়ান, এই দুইটা লাইনই থাক, এই দুইটা লাইন সিলেক্ট করে নিই। আচ্ছা, এখানে যে স্পেসিং একটা অপশন আছে, এই স্পেসিংটার কাজ কি, কেউ বলতে পারবেন এটা?
আলিয়ার এই স্পেসিং এর কাজ কি এখানে? এখানে যদি আমি স্পেসিংটা বাড়াই দিই তাহলে কি হচ্ছে? এটা ধরেন 3 পর্যন্ত স্যার দিলাম। প্যারা হবে স্যার, মানে গ্যাপ থাকবে বেশি লাইনে লাইনে। আচ্ছা, এখানে দেখেন আরো কিছু আছে, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ, দুই রকম আছে। হ্যাঁ, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ হচ্ছে দুইটাই এখন অ্যাড করা আছে। আমি যদি রিমুভ দিয়ে দিই তাহলে কি হবে, এগুলো আপনারা চেক আউট করবেন। এই স্পেসিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অপশন। হুম, এটা খুব ইম্পর্টেন্ট একটা অপশন। তারপরে এখান থেকে আমাদের হচ্ছে এই পাশে আমরা চলে আসি, ফাইন্ড রিপ্লেস, এগুলো তো বললাম, এগুলো আমাদের। এবার আমরা ইনসার্টে চলে যাই। ইনসার্টে এসে এখানে দেখেন কিছু আছে, হচ্ছে একটা টেবিল ইনসার্টের যে বিষয়টা আছে, সেটা তো এগুলো পারবেন, কতটা কলাম ড্র করে নেবেন, এগুলো সহজ কাজ। পিকচার ইনসার্ট করার সময় ডিভাইস থেকে নিতে পারবেন, অনলাইন থেকে। শেপ, এখানে অনেক শেপ আছে, এগুলো আমি সহজেই এখানে ক্লিক করলে ব্যবহার করা যায়। আচ্ছা, এখানে যে চার্ট আছে, চার্টের কাজ পারেন? আলিয়ার এই চার্টের কাজ পারেন? এখানে যে চার্ট আছে। হুম। স্যার এগুলো ভাবে প্র্যাকটিস করে নিই, তাহলে টাইপটাই হচ্ছে আপনার যেটুকু সময় পাই করি, চেষ্টা করি না না, স্যার। এইটা করতে হবে, এইতে চার্টের কাজ কিন্তু আপনার পরীক্ষায় আসে। আপনি যখন ভালো পরীক্ষা দিতে যাবেন এই চার্টের কাজ দিবে কিন্তু, হ্যাঁ। চার্টের কাজটা কিরকম, যে আপনাকে একটা ধরেন সরকারি অফিসে এরকম রিপোর্ট তৈরি করতে হয় না, ধরেন আপনাকে এই রিপোর্টটা তৈরি করতে হবে, এই চার্টটা বানাতে হবে। এখন এই চার্টটা কিভাবে বানাবেন, মানে কোন ক্যাটাগরিতে যাবে, এটা কিন্তু এরকম করলে এক্সেল শিট ওপেন হবে। এক্সেল শিটে দেখেন এখানে নাম লিখতে হবে, ডেটা দিতে হবে, ডেটা দেওয়ার পর হিস্টোগ্রাম, পাই, অনেক ধরনের হবে। এই চার্ট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এই চার্ট কিন্তু আপনার যে কোনো পরীক্ষাতে আপনার চলে আসতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে এই অফিসে এই কাজগুলো করতে হয়। আরেকটা হচ্ছে যে স্মার্ট আর্ট গুলো, যেগুলো এই যে আপনার এখানে দেখেন লিস্ট আছে, প্রসেস আছে, সাইকেল আছে, হায়ারার্কি আছে, কোন লিস্ট লাগে কখন। আপনি প্রেজেন্টেশন যখন তৈরি করবেন তখন এগুলো কিন্তু লাগবে। এই জন্য অফিসার যারা ইয়ে করে তারা এগুলো কিন্তু খেয়াল করে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আচ্ছা, এগুলো মোটামুটি এই ইনসার্ট সার্টের এই যে ইলাস্ট্রেশনস যেটা অপশন আছে, এখানে যে কয়েকটা অপশন আছে এগুলো খুব ভালো করে আপনাকে দেখতে হবে। হেডার ফুটার তো বুঝেন, হেডার মানে উপরে থাকবে লেখাটা, ফুটার মানে নিচে থাকবে, পেজ নাম্বারিং আছে এখানে। হ্যাঁ, পেজ নাম্বার, পেজ উপরে দিবেন না নিচে দিবেন, পেজের মার্জিন কর্নারে দিবেন কিনা, বা হচ্ছে কিভাবে দিবেন। তারপরে হচ্ছে এই মানে এখানে আপনার ফরম্যাটিং পেজ নাম্বার আছে, আপনার ইচ্ছা মতো করতে পারবেন। আচ্ছা, টেক্সট বক্সের মধ্যে বিভিন্ন ধরনের টেক্সট বক্স এখান থেকে পিক করা যায়। এখানে একটা আছে ইকুয়েশন। এই ইকুয়েশন জিনিসটা আমরা কাজ করি, এই যে এখানে আপনার এই যে বীজগাণিতিক সূত্র টুত্র হ্যান ত্যান, এগুলো টাইপিং টুইপিং এর মধ্যে সব করা লাগে। এখানে সকল ধরনের আপনি অপশন পাবেন, মানে অ্যালজেব্রা যদি টাইপ করতে হয় কখনো। ইকুয়েশন টাইপিং এ ফার্স্ট হওয়া খুব কঠিন, মানে খুবই কঠিন। আমি দীর্ঘদিন চেষ্টা করে মোটামুটি এখন পারি একটু। ইকুয়েশন টাইপিং অনেক সময় লাগে, যাই হোক তা শিখে রাখবেন, ইকুয়েশনে আপনার মোটামুটি কাজে দেয়। এগুলো গেল। এরপরে এখানে একটা জিনিস আছে, যে হচ্ছে আপনার এগুলো গেল, এখানে আমরা ডিজাইনে চলে যাই। ডিজাইনের ভিতর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আছে। একটা হচ্ছে পেজ বর্ডার, এটা একটা পেজ বর্ডার, আপনি যে কোনো ভাবে পেজের চারপাশে বর্ডার দিতে পারবেন এভাবে। আরেকটা হচ্ছে পেজ কালার, পেজের কালার চেঞ্জ করে ফেলতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার ওয়াটার মার্কিং, আপনি ওয়াটার মার্কিং করতে পারবেন পেজের ভিতরে। হ্যাঁ, এই তিনটা জিনিস শিখবেন। এই তিনটা জিনিস দেখে মনে হয় যে এত সহজ একটা জিনিস, এটা শেখার কি আছে। পরীক্ষার হলে গিয়ে যে সমস্যাটা হয়ে যায়, এই সমস্যাটা আপনি কল্পনা করতে পারবেন না, যে পরীক্ষার হলে গিয়ে তখন এই পেজ ওয়াটার মার্কিং আর খুঁজে পাওয়া যায় না। হুম। হ্যাঁ, তখন মনে হয় কোন বারের মধ্যে ছিল। হ্যাঁ, ওয়াটার মার্কিং করতে দেয় কিন্তু অনেক সময়। আচ্ছা, এটা একটা গেল। লেআউটের কথায় আসি, লেআউটে আপনার কলাম করতে পারবেন লেখাগুলোকে দুই ভাগে। আর ওরিয়েন্টেশনটা মাস্ট, মানে পেজটা ল্যান্ডস্কেপে প্রিন্ট হবে না পোর্ট্রেটে প্রিন্ট হবে, ঠিক আছে? এগুলো খেয়াল করবেন ভালো করে, এটা মাস্ট। এইগুলো জিনিসে আপনার যদি কোনো কনফিউশন থাকে শিখে ফেলবেন। আচ্ছা, এরপর এখানে চলে আসি হচ্ছে রেফারেন্সিং। এগুলো যদিও বা নর্মালদের জন্য দরকার না, এগুলো যারা রিসার্চ করে তাদের জন্য রেফারেন্সিংটা খুব জরুরি। তো এটা রিসার্চ পেপার লেখা ছাড়া এটার তেমন কোনো কাজ নাই। বা কোনো এমন একটা আর্টিকেল লিখতে হচ্ছে, কোনো একটা রিপোর্ট লিখতে হচ্ছে যেখানে কোনো রেফারেন্স দিতে হচ্ছে, সেই তখন এইটা লাগে, তাছাড়া লাগে না। বুঝতে পারছেন? এইটা আসলে আপনাদের যদি শিখতে চান শেখাতে পারবো, অসুবিধা নেই।
হ্যাঁ, কিন্তু এটা আসলে খুব জরুরি না আপনাদের জন্য। আচ্ছা, মেইলিং এর মধ্যে আছে হচ্ছে মেইল মার্জ একটা অপশন আছে। এই মেইল মার্জের মধ্যে আপনি দেখেন লেটার, ইমেইল, এনভেলপ, এরকম বিভিন্ন কিছু খাম টাম তৈরি করা, মানে চিঠি তৈরি করা, এগুলো আসে। এগুলো পরীক্ষায় খুব একটা আসে না। খুব একটা পরীক্ষায় আসে না। কিন্তু এই যে বাটনগুলো সেগুলো আছে। রিভিউ আসি। রিভিউ এসে হচ্ছে আপনার এই যে স্পেলিং চেকারটা খুব ইম্পর্টেন্ট, এটা শিখবেন একটু, স্পেলিং চেকারটা। হ্যাঁ, এটা দিয়ে কি কি করতে হয় এগুলো লাগবে এখান থেকে। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্টটা পরীক্ষায় অনেক সময় চলে আসে, যে এই প্যারাগ্রাফে কয়টা ওয়ার্ড আছে আপনি এর মধ্যে গুণে দেখান। এই যে ওয়ার্ড কাউন্ট এখানে দেখা যাচ্ছে যে 1 নাম্বার পেজ, ওয়ার্ড আছে 194টা, ক্যারেক্টার আছে 1128টা, লাইন আছে 20টা। এভাবে এরা বলে দিবে, এটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে ভিউতে আসি। ভিউতে এসে দেখেন এখানে হচ্ছে কিছু কাজ আছে, যে কাজগুলো আসলে আমাদের প্র্যাকটিক্যালি, মানে এগুলো খুবই দরকারি জিনিস, কিন্তু আমাদের অফিস আদালতে এগুলো কখনো ব্যবহার হয় না। এগুলো আপনাদের না জানলে চলবে। আমারটা, আমি একটা নতুন জিনিস সেট আপ করেছি জোটেরও, এটা আপনারা বুঝবেন না, এটা আপনাদের নাই। এটা হচ্ছে গবেষণার কাজে লাগে, রিসার্চের কাজে লাগে। হ্যাঁ, তো মাইক্রোসফট ওয়ার্ডের মূলত এই জিনিসগুলো শিখলে হবে, এগুলোর বাইরে কিছু লাগবে না আপনার। এগুলো আমি যেগুলো বললাম জাস্ট শুধু আপনি যদি ডিপলি শিখতে পারেন দেন না। আচ্ছা, পাওয়ার পয়েন্টে যা কি কি শিখবেন আমি জাস্ট একটু ইয়ে করে দেই। এখানে ধরেন এই যে এই টাইপিং টাইপিং সব একই জিনিস সব জায়গাতেই। হুম পাওয়ার পয়েন্টে আপনার হচ্ছে এখন তো পাওয়ার পয়েন্ট মোটামুটি আস্তে আস্তে চলে যাচ্ছে। এখন আপনার ক্যানভা ট্যানভা অনেক কিছু নতুন আসছে, তারপরেও পাওয়ার পয়েন্ট আসলে এটা আপনার এই এআই সফটওয়্যার গুলো মানুষ শিখতে আরো 5 বছর সময় লেগে যাবে, বা 3-4 বছর সময় লাগে, ততদিন তো পাওয়ার পয়েন্ট চলবেই, এটার কোনো বিকল্প নাই। তো পাওয়ার পয়েন্টের সবচেয়ে যেটা বিষয়টা হচ্ছে যে অ্যানিমেশন গুলো খুব ভালো করে শিখবেন। হ্যাঁ, অ্যানিমেশনের যে ব্যবহারগুলো আছে সেগুলো এখানে যেন অনেকগুলো অ্যানিমেশন আছে। অ্যানিমেশন আছে, আপনার ট্রানজিশন আছে, দুই ধরনের অ্যানিমেশন, এক জিনিস, ট্রানজিশন আরেক জিনিস। এইগুলো ভালো করে দেওয়া শিখবেন। ঠিক আছে, অ্যানিমেশন কি ট্রানজিশন কি এগুলো না বুঝলে আপনি এখানে ধরেন একটু লিখে দিলেই বুঝতে পারবেন। ধরেন এটা হচ্ছে আপনি লিখলাম, এখানে যদি আপনি ট্রানজিশন ধরেন, এই ট্রানজিশনটা দিলাম তাহলে এইভাবে আসবে, এই ট্রানজিশনটা দিলাম তাহলে এইভাবে আসবে, এটা হচ্ছে এইভাবে আসবে, এরকম যাই হোক ট্রানজিশন, এগুলোকে বলে ট্রানজিশন। আর যখন আপনি অ্যানিমেশন দিবেন তখন ধরেন এটাকে আমি দিলাম, এইটা নিচ থেকে আসবে। হ্যাঁ, এরকম অ্যানিমেশন ট্রানজিশনের মূল ব্যাপার আছে কিছু। অ্যানিমেশন ট্রানজিশনের যেটা খেয়াল করার বিষয় আছে, ট্রানজিশনের অ্যানিমেশনের কথা বলছি, অ্যানিমেশন প্যানে গিয়ে আপনারা অবশ্যই এখানের এই যে এই জিনিসগুলো ইফেক্ট অপশন গুলো ভালো করে খেয়াল করবেন। এখানে কি কি আছে দেখেন। এখানে আছে হচ্ছে আপনি কখন ক্লিকে আসবে না, ইফেক্ট অপশনস গুলো, টাইমিং গুলো কি আছে, ইফেক্ট গুলো কি আছে, টেক্সট অ্যানিমেশন কিভাবে আসবে, এগুলো আপনার কাজকে আরো এক্সপার্ট করে তুলবে। হ্যাঁ, এগুলো ভালো ভালো করে শিখবেন, ভালো ইয়ে করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আপনার এই পাওয়ার পয়েন্টে আর আর তেমন কিছু আসে না। এই আপনার লেখা ইয়ে করে অনেক সময় প্রেজেন্টেশন দিতে বলে, অ্যানিমেশন তৈরি করতে বলে। আর এক্সেলের কিছু ফর্মুলা আছে যেগুলো আপনাকে শিখতে হবে। এই এক্সেলের ফর্মুলা গুলো, প্রথম কথা হচ্ছে যে আপনারা এই এই যে এখানে এসে এই যে ফর্মুলাস, হ্যাঁ, ফর্মুলাসের হচ্ছে আজকে থেকে শুরু করবেন। এটা অটো সামের এখানে কিছু ফাংশনস আছে, এটা ওপেন করে নেবেন, নিয়ে যেখানে ফাংশনস আছে দেখবেন সাম, এভারেজ, ইফ, হাইপারলিংক, কাউন্ট, ম্যাক্স, সিন, সামিপ, পিএমটি, এসটি, ডেপ, এইগুলো প্রয়োজনে খাতায় তুলে নেবেন আগে, নিয়ে ইউটিউবে ভিডিও দেখবেন আর কম্পিউটার সামনে বসবেন যে এটা কি হচ্ছে, এটা দ্বারা কি কাজ হচ্ছে। যেমন আপনার ফাইন্যান্সিয়ালের মধ্যে এখানে দেখছেন কতগুলো আছে, ফাইন্যান্সিয়ালের মধ্যে লজিক্যালে কতগুলো আছে, এন্ড, ইফ এরর, ইফ না, হুম নট, অর, এগুলো কাজ আমি মোটামুটি সবগুলোই পারি, এগুলো অনেক কষ্ট করে শিখছিলাম। প্রয়োজনীয় জিনিস, এগুলো খুবই উপকারী জিনিস যারা ব্যবহার করতে জানে তাদের জন্য। টেক্সটের এখানে দেখেন অনেকগুলো আছে। হ্যাঁ, এগুলো আপনারা হচ্ছে জাস্ট মানে প্রত্যেকটা আইটেম নেটে সার্চ দিবেন যে এটা দ্বারা কি বোঝাচ্ছে, বা এটা দ্বারা ওরা দেখবেন ভিডিও সহ আপনাকে দেখাচ্ছে।
তখন আপনি বুঝতে পারবেন যে এটা কি কাজ। স্পেশালি লুকআপ, লুকআপ ফাংশন গুলো খুব ইম্পর্টেন্ট। আপনি যদি লুকআপ ফাংশনের ভালো ব্যবহার জানেন, তাহলে আপনি অনেক ভালো, মানে এক্সেল এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে। আর ম্যাথটা ততটা লাগে না, কারণ আপনাদের হচ্ছে এগুলো তো আপনার এই এই ফর্মুলাটা ভালো করে শিখবেন। আর এই যে এখানে হচ্ছে আপনার ভিউ একটা অপশন আছে, এই ভিউ অপশনের এই যে পেজ লেআউট, হ্যাঁ, কাস্টম ভিউ, নেভিগেশন, এইগুলো শিখবেন। ম্যাক্রো ট্যাক্রো শেখার দরকার নেই, ম্যাক্রো খুব কঠিন জিনিস। এগুলোর মধ্যে গেলে আপনার ঝামেলায় পড়বেন, ম্যাক্রো ট্যাক্রো গিয়ে তখন আর মাথা খারাপ হয়ে যায়। এগুলো শেখার দরকার নেই, লাগবে না। ঠিক আছে। আর এক্সেল থেকে প্রিন্ট করা শিখবেন। ঠিক আছে। এইগুলো আপনি হচ্ছে মানে গুগলের হেল্প নিয়ে শিখে ফেলবেন। প্রতিদিন আপনি যদি 4টে থেকে 5টা করে ফর্মুলা শিখতে পারেন, তাহলে আপনি এক্সেল এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে। এগুলো এগুলো আমি স্টুডেন্ট লাইফ 2010 সালে প্রথম আমি ল্যাপটপ কিনি, তখন থেকে এগুলো আমি শুরু করছি। হ্যাঁ, শুরু করে আমি যাক মোটামুটি একটা জায়গায় নিয়ে আসছি আর কি। মানে এগুলো শিখছি, 10 বছর ধরে এগুলো শিখছি। কিন্তু টাইপিং স্পিডটা আমার এখনো খুব বেশি ভালো না, অত ভালো টাইপ করতে পারি না। তারপরে যতটুকু যা হয় আর কি। তো যাক, আপনারা এগুলো একটু খেয়াল করবেন। নাইমের বইয়ের নিয়ে যে কথা হচ্ছিল, নাইমকে আমি একটু দেখাই না। এই যে এখানে এই যে পাটিগণিত, আমি অঙ্কের একটা বই বাজারে ছাড়বো তো। হ্যাঁ। তো এই বইয়ের চ্যাপ্টার ওয়াইজ আমি আলাদা করছি, আমার কাছে 41টা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টার গুলোতে বিগত 10 বছরের সব প্রশ্ন আর বোর্ডের বই, এইগুলো এক জায়গায় করছি। করে আমি এখন পর্যন্ত মোটামুটি শেষই করছি। এই তো মোটামুটি হচ্ছে এইভাবে আমি সাজাচ্ছি। আমি একটা চ্যাপ্টার খুলে দেখাই এখানে। আর আপনার কোর্সে যেগুলো শিখান এগুলাই তো, নাকি আরো বেশি এক্সট্রা করে ম্যাথ দিচ্ছেন অনেক? যে যেমন এখানে আমি মান নির্ণয়ের একটা চ্যাপ্টার দেখাই। এখানে যা আছে সেগুলো কোনোদিনই মানে এর বাইরে আসেনি পরীক্ষায়, এগুলো সব পরীক্ষায় আসা প্রশ্ন। আহ, এই যে এটা আমি বই আকারে বের করবো তো। হুম। এটা হচ্ছে বীজগাণিতিক রাশি, এই চ্যাপ্টার। প্রথমে আগে সূত্রগুলো লিখছি, প্রত্যেকটা সূত্র ব্যাখ্যা সহ লেখা হয়েছে। সূত্রগুলো ব্যাখ্যা করে দেওয়া হয়েছে যে কেন এরকম। তারপরে প্রত্যেকটা সূত্রের এক্সপেনশন করা আছে, তার ঘনের সূত্র, বর্গের সূত্র, সবগুলো এক্সপেনশন করা আছে। হ্যাঁ। তে তারপরে হচ্ছে এখানে এক নজরে সূত্রাবলী দিয়ে এই যে অনুশীলনী করা আছে। এই অনুশীলনী এই যে 1 থেকে কয়টা আছে এখানে প্রশ্ন, টোটাল হচ্ছে 168টা। এই যে লাস্ট আমি এটা ইয়ার কি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরীক্ষা হলো কয়েকদিন আগে, আর হজ অফিস পর্যন্ত 168টা প্রশ্ন আমি অ্যাড করতে পারছি। এটা হচ্ছে মান নির্ণয়। এই 168টার সমাধান নিচে আছে। হ্যাঁ। জি স্যার। এই 168টার সমাধান আছে নিচে, কেউ যদি হ্যাঁ, অঙ্ক দেখে করে করবে, যদি না দেখে করে করবে। এইভাবে আমি বই বানাচ্ছি। তো এখানে আমার এক পেজ হয়েছে কত, মানে এক অধ্যায় হয়েছে 25 পেজ, এক অধ্যায়। এরকম এইটা চতুর্ভুজের, যেমন আজকে যেগুলো আপনাদের পড়ালাম সেগুলো এটা। হ্যাঁ। এইটার অঙ্ক আছে কয়টা, এটার অঙ্ক আছে 169টা, মানে শুধু চতুর্ভুজে 169টা। এটা আছে 28 পেজ। তারপরে বৃত্ত আছে হচ্ছে আপনার 10 পেজ। ঘনবস্তু আছে হচ্ছে আপনার 18 পেজ। হ্যাঁ। তো এরকম ভাবে একটা স্যার বই যেগুলা বানাচ্ছি। পরীক্ষায় আসছে আর কি, এগুলা তো আপনি সব শিখান কোর্সে? হ্যাঁ, এগুলো আমি শেখাই এবং এগুলো বিগত পরীক্ষায় সব আসা প্রশ্ন, মানে এগুলো জি আমি স্যার। সব খুঁজে বের করছি। অনেক সময়, অনেক ধৈর্য, অনেক কষ্ট করে এগুলো ফাইন্ড আউট করতে হয়। আর খুবই। ইংলিশটা একটু দেখান স্যার। হ্যাঁ। ইংলিশ স্যার আমি চাচ্ছিলাম যে স্যার চারটেই পাঠা দেন এই দুই একে। না, আমি এই যে প্রিন্ট করতে দিছি, কালকে পাঠিয়ে দেবো নি। হ্যাঁ, ইংলিশ জি আছে। স্যার। আর আর আপনার ওই ইংলিশ, বাংলা আর গণিত আর হচ্ছে সাধারণ জ্ঞান, ওখানে যদি আপনার আইসিটি আর হচ্ছে আপনার আন্তর্জাতিক আর হচ্ছে আপনার এমনি সাধারণ। বাংলা বিষয়গুলি সবগুলোই থাকে। আচ্ছা, তো এই হলো, আমি জায়গাটা বিশাল প্রজেক্টে কাজ করতেছি। আমার
মানে একটা টার্গেট আছে যে একটা ভালো একটা বই আমি বানাবো, এবং 500 কপি একটা বই আমি প্রিন্ট করবো। আমার 1 লাখ টাকা খরচ হবে হয়তো। আমি 500 কপি বই প্রিন্ট করে, এখন বাজারে যদি বই চলুক না চলুক সেটা ভিন্ন ব্যাপার, আমি ভাবছি আমার যারা স্টুডেন্ট ভর্তি হবে ভবিষ্যতে বা যখনই হোক, মানে 1 বছরের ভিতরে, ধরেন প্রতি বছরে তো বই আপডেট করা হয়, আচ্ছা যে আমি 4-5টা ব্যাচ মিলে বা অনলাইনে যদি আমি 500 কপি বই সেল করতে পারি, তাহলে ধরেন আপনার আমার কস্টিংটা উঠে আসবে। মানে ওই কস্টিংটা উঠে আসলে তারপরে মানে 500 কপি বই যদি কেউ বিক্রি করতে পারে তাহলে 500 কপি বই লাভ হয়। বইয়ের ব্যবসা এরকম। হ্যাঁ। স্যার আমি কি তাহলে স্যার কালকে বই পাবো? কি কি ঠিকানা না দিতে না, হবে একটু কালকে আমাকে বলে কালকে দেন। কালকে না, আমি ওই যে নাটোরে পাঠাই দেবো নি। হ্যাঁ। ও হ্যাঁ, বুঝতে পারছি। আর আপনার ওই মানে 4টা বই কি পাবো আলাদা আলাদা করে? 3টা মানে পাঠাচ্ছি, বললেন আরেকটা পরে পাঠাবো। হ্যাঁ, কয়েকদিন পরে সাধারণ জ্ঞান কি 1 2 তারিখ 3 তারিখ এর ভিতর পাওয়া যাবে? পাঠাই দেবো, ঠিক আছে। হুম। ও, আচ্ছা স্যার, ঠিক আছে। আমি কি মানে স্যার কুরিয়ারে ওখানে টাকা দেবো নাকি স্যার আপনার বিকাশে না পাঠিয়ে না, দেবো? ওই বিকাশে যে কুরিয়ারে না, ওই আমি পোস্ট অফিসে পাঠাই দেবো নি। ওই ওই যে আলিয়ারকে পাঠালাম না। স্যার স্যার, আমাদের তো পোস্ট অফিসে ছাদ নেই। থাকেন কোথায় আপনি? আমি থাকি হচ্ছে আপনার নাটোরে, কিন্তু আমার গ্রামের নাম হচ্ছে বালিয়াডাঙ্গা। তো আমাদের পোস্ট অফিস হচ্ছে ছাতনি, আর পোস্ট কোড হচ্ছে 6400, হ্যাঁ, 6400। নাটোর সদরে আমি থাকি। এই যে আমার এখানে একটা আছে, এটা একদিনের মধ্যে চলে যাবে, একদিনে যাবে। এই যে এখানে আছে, হচ্ছে কোথায় গেল? দেখেন আমার তথ্যগুলো একটু নোট আউট করে নেন, না, নোট করা অথবা লাগবে। আমাকে বলেন, এটা হচ্ছে আমি পাঠাই দিবেন। এটা কোন জেলা? নাটোর না? নাটোর সদর। এই যে রাজশাহী, নাটোর, নাটোর এটা সদর। হচ্ছে সদর, নাটোর সদর। এই যে সাতনি। জি স্যার, ছাতনি। ঠিকানা চলে আসছে। এখানে কি স্যার বাসায় এসে দিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, বাসায় গিয়ে দিয়ে আসে। আমি প্রায় 50-60 কপি পাঠালাম বই, সব বাসায় স্যার গিয়ে এই দিয়ে আসে। কিছুদিন আগে আপনার ওই দেখি বাসাতে এসে আমার এক চাচাতো ভাই পরীক্ষা দিবি, তো কি অ্যাডমিট কার্ড দিয়ে গেছে। পোস্ট অফিসের সার্ভিস তারপর এখন অনেক ভালো। এই যে আবার হচ্ছে এটা ট্র্যাকিংও করা যায়। আমি তো সবাইকে পোস্ট অফিসে পাঠালাম বই পুস্তক। তাহলে কি স্যার ওদের হাতে কোনো টাকা পয়সা দিতে হবে নাকি? তারা কিচ্ছু দিতে হবে না, ওদের কিচ্ছু দিতে হবে না, ওরা বই দিয়ে চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, আমি আচ্ছা ইয়ে স্যার। করে দেবো না। আর আপনাদের এটা শিট আমি আজকে দিয়ে দেবো না, আপনারা কাল